ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বা'দ। আজকের দ্বিতীয় দিনের ক্লাসে আহ, সম্মানিত শিক্ষক মণ্ডলীদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাদের উভয়কে সুস্বাস্থ্যের সাথে এবং সুস্থতার সাথে আজকের ক্লাসটিতেও অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এবং আমরা প্রত্যেকেই আহ, দিল থেকে আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করি, আলহামদুলিল্লাহ। গতকালকে আমরা যা কিছু আলোচনা করেছিলাম ওটাকে আমরা প্রয়োজনে আরেকবার একটু তাকরার করে নিতে পারি এক নজরে। আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে কমিউনিকেশন, যোগাযোগ, এই যোগাযোগ কাকে বলে এবং যোগাযোগের কোন কোন জায়গাটাতে যোগাযোগের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং কমিউনিকেশন কত ভাবে হতে পারে। তাহলে আমরা পড়েছিলাম কমিউনিকেশন। কমিউনিকেশন কাকে বলে? কমিউনিকেশন হলো এমন কিছু তথ্য আদান প্রদান করা, মনের ভিতরে যা চলছে এবং মস্তিষ্কের ভিতরে যা চলে, এই সমস্ত তথ্য, ধারণা, চিন্তা এবং অনুভূতির আদান প্রদানের প্রক্রিয়া, যেটা আমরা অন্য কাউকে বুঝাতে চাই, অন্য কাউকে নিজের প্রতি আকৃষ্ট করতে চাই এবং অন্যের ভিতর আমরা আবেগ তৈরি করতে চাই। এটা হলো কমিউনিকেশন। শিক্ষক জীবনে আমাদের কমিউনিকেশনের ভূমিকা এই ব্যাপারে আপনারা গতকালকে বিস্তারিত জেনেছিলেন। এবং কমিউনিকেশনের প্রকারভেদ 4 প্রকার, যেটা আমরা মৌখিকভাবে যোগাযোগ করতে পারি, বডি ল্যাঙ্গুয়েজ, অঙ্গভঙ্গি বা আমাদের চেহারার ভাবভঙ্গির মাধ্যমে করতে পারি, এবং লিখিতভাবেও আমরা এই কমিউনিকেশনটা করতে পারি। আবার আমরা চাইলে বিভিন্ন চার্ট এবং ছবি, ম্যাপ, ভিডিও ইত্যাদি প্রদর্শনের মাধ্যমে আমরা কমিউনিকেশনটা করতে পারি। তো যে জায়গাগুলোতে কমিউনিকেশন গুরুত্বপূর্ণ এবং কমিউনিকেশন দক্ষতাটা খুবই অপরিহার্য, তো সেই পরিস্থিতিগুলো আমরা গতকালকে জেনেছিলাম। যে আমরা যখন কোনো চাকরির জন্য যে সাক্ষাৎকার দিতে, তখন আমাদের জন্য এটা খুব খুব বেশি কার্যকর ভূমিকা রাখে। আমরা কোনো ব্যবসায়িক আলাপ আলোচনা বা কোথাও আমাদের নিজেদের কোনো চুক্তিপত্রের আলাপ আলোচনা করতে গেলে, পারিবারিক সমস্যার সমাধান, এবং আমরা যখন কোনো আমাদের ছাত্র মসজিদে খতিবের দায়িত্ব পালনে অথবা এই ধরনের কোনো জনসম্মুখে আমরা বক্তব্য দিতে চাই, তখন আমাদের যোগাযোগ দক্ষতাটা খুবই অপরিহার্যভাবে আমাদের জীবনে ভূমিকা পালন করে। এবং এই যোগাযোগ দক্ষতাটার যে সমস্ত প্রয়োজনীয় দিক আছে, এর মধ্যে একটা হলো নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করা। নিজের নিজের ভিতর যখন আপনার আত্মবিশ্বাস থাকবে, তখন আপনি খুব সুন্দরভাবে অন্যের সাথে কথা বলতে পারবেন। পরিষ্কার তথ্য এবং আমার সামনে যারা আছে তাদের প্রতি শ্রদ্ধাবোধ রেখে কথা বলা, তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া, তাদের কথা শুনে নিজের সহানুভূতি তাদের পর্যন্ত পৌঁছানো এবং তাদের প্রতি সংবেদনশীলতা প্রদর্শন করা। আমরা যে কথাগুলো বলি এগুলি স্পষ্টভাবে উচ্চারণ করা। আমাদের যে আহ, যখন কারোর সাথে আমরা কথা বলবো, তখন আমরা এদিক সেদিক না তাকিয়ে আমার সামনে যিনি আছেন তার দিকে তাকানো। বিষয়গুলো আমরা গতকালকে দেখেছিলাম এবং শুনেছিলাম। তো আমাদের কমিউনিকেশন যে বিষয়টা আছে, তো একটা হলো সামগ্রিক কমিউনিকেশন, যে আমার এই কথা দ্বারা কেউ প্রভাবিত হোক বা না হোক, অথবা আমাদের কথার মাধ্যমে কোনো উপকার হোক বা না হোক, এটা হলো মানে সামগ্রিকভাবে আমভাবে আমরা যেটা বলি যে এটা একটা কমিউনিকেশন। আর এটাকে নির্ধারিত যদি আমরা বলতে যাই, তাহলে আরেকটা প্রকার আছে, এটাকে বলে ইফেক্টিভ কমিউনিকেশন। ইফেক্টিভ কমিউনিকেশন হলো যে কথোপকথনের মাধ্যমে উপকার পাওয়া যায়। আমরা একটা কথা বললাম, এই কথার বিপরীতে এটার একটা কার্যকরী ভূমিকা আমরা দেখতে পাবো। আমার কথাটা হয়তো সামনের মানুষ বুঝবে। ইফেক্টিভ কমিউনিকেশনের মূল ধারাই হলো আমার কথাটা কার্যকরী ভূমিকা রাখবে। যদি কারো কথা কার্যকরী ভূমিকা না রাখে, তাহলে সেটা ইফেক্টিভ কমিউনিকেশন সাধারণত হয় না। আমরা যখন কথা বলি বা যোগাযোগ করি, কথোপকথন চলে আমাদের, তো এই কথোপকথন বা ইফেক্টিভ কমিউনিকেশন, কার্যকর যোগাযোগের মধ্যে অনেক প্রবলেম তৈরি হইতে পারে। কি কি প্রবলেম তৈরি হইতে পারে? এর মধ্যে একটা হইলো ফিজিক্যাল ব্যারিয়ার্স, শারীরিক প্রতিবন্ধকতা। শারীরিক প্রতিবন্ধকতা কি? আপনি কারোর সাথে কথা বলছেন বা আপনার সাথে কেউ কথা বলছে, এমন একটা পরিবেশ যে পরিবেশে অনেক শব্দ আছে, আপনি ফোনে কথা বলতেছেন, শব্দের কারণে আপনি কথাগুলো শুনতে পারতেছেন না। আপনি একটা উপরতলা থেকে কোনো ছাত্রকে আপনি কোনো জিনিস আনতে বলছেন, অথবা তাকে একটা কাজ করতে বলছেন, আহ, সে কথাটাই বুঝলো না। যেমন মনে করেন, যেহেতু আমাদের সংসার জীবন আছে প্রত্যেকেরই আশা করছি, তো আপনি যখন বাজারে যাচ্ছেন, বাজারে যাওয়ার সময় উপর থেকে ডাক দিয়ে বললো যে
এই বাজার থেকে একটা হাঁস নিয়ে এসেন। তো শব্দের প্রতিবন্ধকতা এমন ভাবে আপনাকে ঘিরে ধরছে যে আপনি হাঁসের বদলে শুনছেন আপনি বাঁশ, যে একটা বাঁশ নিয়ে এসেছেন। এখন আপনি বাজার থেকে একটা বাঁশ কিনে নিয়ে এসে আপনি ঘরে ঢুকলেন, ঢুকার পরে মানে বাড়িওয়ালি এমন ভাবে তাকাইলো, বড় বড় চোখ করে যায়, আপনার কাছে মনে হলো যে আসলে বাঁশটা ছোট হয়ে গেছে, আর একটু বড় আনার দরকার ছিল। তো এই জায়গাগুলো যখন শব্দের বা পরিবেশগত প্রতিবন্ধকতা থাকে, কোনো আওয়াজ বা স্পষ্টভাবে কথা না বুঝলে এ ধরনের প্রতিবন্ধকতা তৈরি হইতে পারে। ফলে ভুল বুঝাবুঝি, সমস্যা বা তৈরি হওয়া, ঝগড়াঝাটি হওয়া, এ ধরনের বিভিন্ন রকমের প্রবলেম তৈরি হইতে পারে। খারাপ প্রযুক্তি, ইন্টারনেট, ফোন, এই যে আমরা এখন বিভিন্ন জায়গাতে ওয়েদার খারাপ, আবহাওয়া খুবই খারাপ, অনেকের এখানে নেট দুর্বলতা আছে, ফলে দেখা যাচ্ছে যে কথা কেটে কেটে শোনা যাচ্ছে অথবা অস্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে আসলে মূলত কোন কারণে আমরা শুনতে পাচ্ছি না এটা আমরা বুঝতে পারতেছি না। দূরত্ব, যখন আপনি যার সাথে কথা বলছেন তার 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 থেকে এবং আপনার মাঝে লম্বা একটা গ্যাপ থাকবে, দূরত্ব থাকবে, এই দূরত্বের ফলে কথোপকথনে অনেক ধরনের সমস্যা হইতে পারে। যেটা আমরা বিভিন্ন সময় আমাদের ছাত্রদেরকে বিভিন্ন কথা বলতে গেলে দেখা যায় একটা কথা আমরা 3 বার 4 বার দোহরাইতে হয়, পরে গিয়ে বুঝে, কারণ ওই দূরে থাকতে যে আমরা জোরে চিল্লানি দিয়ে বলেছি, তো এটা ওই পর্যন্ত নাও যেতে পারে। এই জন্য এই জায়গাগুলোতে যখন আমরা কথা বলবো আমরা আগে নিশ্চিত হব আমার কথা সে শুনতে পাবে কিনা স্পষ্ট ভাবে, তারপর আমরা কথা বলবো। আর না হয় কথা বলার আগে আমরা পরিবেশটাকে সুন্দর করে নিব। মানসিক প্রতিবন্ধকতা, মানসিক প্রতিবন্ধকতার মধ্যে তৈরি হয় যে আপনার প্রচন্ড মানসিক চাপ আছে, উদ্বেগ আছে, আপনার পূর্বের একটা বিশ্বাস মনের ভিতরে বদ্ধমূল হয়ে আছে, আপনার আত্মবিশ্বাসের মধ্যে প্রচন্ড রকমের অভাব আছে। যে অনেক সময় দেখা যায় আমরা এই কোনো ক্লাসের পড়া মোতালা ঠিক মতো করতে না পারলে, অথবা কোনো একটা পড়া নিজেরা না বুঝলে অন্যকে বোঝানোর ক্ষেত্রে, অথবা এই ধরনের বিভিন্ন চাপ তৈরি হয় যে মোতায়েম সাহেব এমন এক আদেশ দিয়েছে আজকে, আগামীকালকে আমার ক্লাসে আর মনেই বসলো না। তো এই যে মানসিক একটা চাপ তৈরি হয়, এই সময় আপনি অন্যের সাথে যখন কথা বলতে যাবেন বা আপনার সাথে কেউ মজা করতে আসবে, কথা বলতে আসবে, তখন কিন্তু আসলে আমরা স্পষ্টভাবে এবং সুন্দরভাবে তার সাথে কথা বলতে পারি না। আমাদের পূর্বের একটা বিশ্বাস, যেমন মনে করেন ওই মিলাদ কিয়ামের ব্যাপারে যদি আমরা বলি, যেটা আমরা সকলে জানি যে বাপ দাদার ধর্ম পালন করে আসতে আসতে এখন পর্যন্ত এমন সময় এমন পরিস্থিতি হয়েছে যে আসলে সে মিলাদ কিয়াম যে কিয়াম করা যাবে না, এই কথাটা আসলে কিছু মানুষ আছে যারা আমাদের সমাজে তারা এটা বুঝতেই চায় না, ফলে দ্বন্দ্ব হয়, সমস্যা হয়, ঝগড়াঝাটি হয়, ভুল বুঝাবুঝি তৈরি হয়। আত্মবিশ্বাসের অভাব, আমরা যখন কার সাথে কথা বলবো, যেমন মনে করো আমাদের মাঝে এমন আমাদের অনেক ভাই থাকতে পারে যে এখন যদি বলা হয় যে ভাই আপনি এখানে 50 জন মানুষ আছে, অথবা ছাত্রদের মজলিসে আপনি একটু 2 মিনিট কথা বলেন, তখন দেখা যায় যে আমাদের আত্মবিশ্বাসটা বা এরকম যে আসলে আমি কথা বলতে পারবো কিনা, বা উপস্থিত লাও। দাঁড়ালে দেখা যায় আর কথা বলা যায় না। গত কিছুদিন আগে আহ, আমি আসন্না ফাউন্ডেশন থেকে একটা কোর্স কমপ্লিট করেছিলাম সেলস মার্কেটিং এর। তো তৃতীয় বেচ, আমি ছিলাম তৃতীয় বেচ, তৃতীয় বেচে যখন আমি তৃতীয় বেচের ওরিয়েন্টেশন ক্লাস হয়, তো ওখানে ছাত্রদের উদ্দেশ্যে আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা তুলে ধরার জন্য আমাকে বলা হয়েছিল। কিন্তু মাঝখানে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল, যে প্রতিবন্ধকতাগুলো পরিবেশগত প্রতিবন্ধকতার মধ্যে যেটা হয়, আপনার আশপাশের মানুষগুলো মনে করে যে আসলে আপনি যা বলছেন আপনি অতিরিক্ত কথা বলে ফেলতেছেন, আপনাকে আপনার কথার মাঝখানে থামিয়ে দেয়া, আপনাকে আপনার কথার মাঝখানে আপনাকে এই কি বলে আপনাকে বললো যে ভাই আপনি বেশি কথা বলেন, অথবা আপনার কথা সে শুনতে চাইলো না, আপনার কথার বিপরীতে খারাপ মন্তব্য করলো, বা ইত্যাদি। এ ধরনের জায়গাগুলো যখন তৈরি হয়, তখন আসলে কথা বলার মন মানসিকতা নষ্ট হয়ে যায়। তো এরকম কিছু সমস্যার কারণে যখন আমাকে কথা বলতে দিছে, এমনি স্বাভাবিকভাবে কথা বলতে পারে, কিন্তু ওই মজলিসে যখন কথা বলতে গেছি আমি আসলে নিজে হাক্কা বাক্কা খেয়ে গেছি যে কি রেখে কি বলবো। ফলে দেখা গেছে কথা আমি বলতে পারছি কিন্তু খুব একটা গোছালো হয় নাই। যে এই যে আত্মবিশ্বাস, যে জায়গাটা, এই জায়গাটা তো আমাদের খুব বেশি উন্নতি উন্নতি করতে হবে, এবং নিজের ভিতরে খুব প্রচন্ড ভাবে আত্মবিশ্বাস রাখতে হবে। আচ্ছা, তারপর আমরা বলছিলাম যে ভাষাগত প্রতিবন্ধকতা। ভাষাগত প্রতিবন্ধকতা গুলো হলো টেকনিক্যাল শব্দ, ভাষা, আমরা যে ভাষায় কথা বলবো এই ভাষায় দক্ষতা না থাকা, এবং আমরা যখন কথা বলবো তখন অস্পষ্ট হওয়া বা বিভ্রান্তিকর শব্দ হওয়া, যেমন একটা শব্দ বলছি যেটা আসলে বুঝতে পারতেছি না। টেকনিক্যাল সমস্যা, যে যেমন আমরা জুম লিংক দিয়েছি, জুম লিংকের মধ্যে এ পর্যন্ত আমাদের জয়েন হয়েছে 38 জন। অনেক সময় দেখা যায় আমরা জয়েন হতে চাচ্ছি কিন্তু কোনোভাবে আমাকে জয়েন নিচ্ছে না, এটা টেকনিক্যাল প্রবলেম হতে পারে। আমার নেট ছিল, এই মুহূর্তে নেট চলে গেছে, বা আমি কোনোভাবেই নেট
কিনতে পারতেছি না, বা বিদ্যুৎ বিভ্রাট, এই ধরনের টেকনিক্যাল প্রবলেম গুলোর কারণে অনেক সময় এই কথা, আমরা যখন আমাদের কথাগুলো পৌঁছানোর ক্ষেত্রে এই সমস্যাগুলো তৈরি হতে পারে। আমরা যেই ভাষায় কথা বলবো, যেমন আমরা যারা কওমি মাদ্রাসার শিক্ষক বৃন্দ আছি, আমরা ক্লাসের মধ্যে দেখা যায় আমরা করি যে ছাত্রদেরকে আমরা একটা বিষয়ের উপর প্রচন্ড ভাবে তাদেরকে দক্ষ করে তোলার জন্য আমরা জোর দিই। যেমন আরবি ভাষা তাদেরকে দক্ষ করে তোলার জন্য আমরা প্রচুর চেষ্টা করি, প্রচন্ড মেহনত করি। কিন্তু দেখা যায় আমরা যখন ব্যক্তিগতভাবে কিতাব মুতাআলা করতে চাই, তখন আমরা আরবি বাদ দিয়ে বাংলা দেখছি, আমরা আরবি বাদ দিয়ে উর্দু দেখছি। তো আরবির সাথে আমরাই ব্যক্তিগতভাবে মুনাসাবত কম তৈরি করছি, কিন্তু আমাদের ছাত্রদেরকে বলছে তোমরা আরবি মুতালা করো, আরবি ইবারত পড়ো, বিভিন্ন কিছু পড়ো। এই যে মানে কথাগুলো বলা, যে এই জায়গাতে একটা হলো যে আমি দক্ষ, কিন্তু যখন আমরা ক্লাসে গিয়ে আরবিতে বলতে যাব, বা আরবিতে কথা বলা, অন্যের সামনে আরবিতে বক্তব্য দেওয়া, এই জায়গাগুলোতে যখন আমাদের সীমাবদ্ধ থাকবে, তখন আসলে আমরা স্পষ্টভাবে আমাদের নিজেদের মূল লক্ষ্য উদ্দেশ্যটাকে আমরা বুঝাতে পারবো না। কেননা বিভ্রান্তিকর শব্দ, অতিরিক্ত। বিভ্রান্তিকর শব্দ। একবার আপনার এক ব্যক্তি এম্বাসিতে গেছে, এম্বাসিতে গিয়া তার পরিচয় দিবে, এম্বাসি জিজ্ঞেস করছে যে আপনি কি করেন, সে ছিল অনুবাদক। তো অনুবাদক ইংলিশে তো সাধারণত ট্রান্সলেটর বলে। তো এই বেচারা এই শব্দ বলতে গিয়ে ট্রান্সলেটর না বলে নিজেকে বলে বলছে ট্রান্সজেন্ডার। তো সবাই তো আসলে চিন্তিত হয়ে গেছে যে ট্রান্সজেন্ডার, আপনি তো একজন সুস্থ একজন পুরুষ মানুষ, আপনি ট্রান্সজেন্ডার কি বলেন। পরবর্তীতে আবার এটাকে ভেঙে দিয়েছে। তো আবার আহ, একই ব্যক্তি আবার আরেকটা ভাষা বলতে গিয়া তারা জিজ্ঞেস করলো যে আপনি ট্রান্সলেটারের জায়গাতে আপনি ট্রান্সজেন্ডার বললেন। যে সে আসলে যে তাকে শব্দটা বলে দিচ্ছে আরবি ভাষাবিদ, আরেকজন সে যাকে বলে দিচ্ছে ট্রান্সলেটার, এই শব্দটা আসলে যে বলবে সে ঠিক মতো বুঝতেই পারতেছিল না। ফলে দেখা গেছে ট্রান্সলেটারের জায়গাতে আপনার ট্রান্সজেন্ডার বলে ফেলেছে। এভাবে আমাদের সাংস্কৃতিক প্রতিবন্ধকতাও এখানে থাকতে পারে, যেমন সরাসরি বনাম পরোক্ষ শৈলী। আমরা একটা সরাসরি সামনাসামনি কোনো কিছু বলছি, আর একটা হইলো সামনে না বলে অন্যভাবে ভিন্ন কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু বলা। তখন দেখা যায় সরাসরি না বলার দ্বারা যে ফায়দাটা হতো, পরোক্ষভাবে বলার দ্বারা এই ফায়দাটা হয় না, যেটা আমরা বিভিন্ন সময় মানতেক বা বিভিন্ন ধরনের সিস্টেম আমরা ফলো করি এবং বলে থাকি। ভিন্ন অঙ্গভঙ্গি ও দৃষ্টিভঙ্গি, যে আপনি কথা বলতেছেন একরকম, কিন্তু আপনি অঙ্গভঙ্গি করতেছেন আরেক রকম। আপনি কথা বলতেছেন একরকম, আপনি কথা বোঝাতে চাইতেছেন একরকম, কিন্তু আসলে আপনার দৃষ্টিভঙ্গি হলো ভিন্ন রকম। সংস্কৃতিগত বিশ্বাস ও মূল্যবোধ, যে আপনি আমাদের মাঝে যেমন দেখা যায় শিয়া সুন্নি বিভিন্ন ধরনের মতবাদ আছে। তো সংস্কৃতিগত এক একজন এক একটা ফলো করে। তো আমাদের মাঝে দেখা যায় মিলাদ কিয়াম নিয়ে এক একজন এক একটা বলতেছে, আহলে হাদিস সেও আল্লাহ মানে, আমরাও আল্লাহ মানি, নবী মানি, রাসূল মানি। আবার আহলে কোরআন, বিভিন্ন ধরনের দলগত ভাবে আমরা যে কাজকর্মগুলো করতেছি, এর ফলে অনেক সময় যোগাযোগ সমস্যা তৈরি হয়, যোগাযোগের প্রতিবন্ধকতা তৈরি হইতে পারে। ধারণাগত প্রতিবন্ধকতা, যে ব্যক্তিগত অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি, যে আপনি যখন আপনার ধারণা একটা থাকবে, যেমন মনে করেন আমরা সাধারণত মাদ্রাসায় পড়া এবং পড়ানোর ব্যাপারে একটা জিনিস জানি। যদি আমরা আমাদের ছাত্রদেরকে জিজ্ঞেস করি যে আসলে মাদ্রাসায় কেন ভর্তি হয়েছে, তো ছাত্ররা কিন্তু এক কথায় বছরের শুরুতে একটা কথাই বলে, আমরা আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই ভর্তি হয়েছি। উস্তাদরাও এই কথাটাই সাধারণত সচরাচর বলে থাকেন। কথা পুরোপুরি সঠিক, কিন্তু আমরা সামনে পথ চলার ক্ষেত্রে গিয়ে যে কাজটা করি, যে এই কথাটাকে বাস্তবায়নের জন্য আমরা পরিপূর্ণ উদ্যোগী হই না। যে এই কথার সাথে ছাত্রদেরকে আমরা সম্পর্ক যুক্ত করে দিব, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই জায়গাটাতে সম্পর্ক যুক্ত করে দিব। কুনু রব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা বিমা কুনতুম তাদরুসুন, এটার সাথে আমরা সম্পর্ক যুক্ত করে দিব। এই জায়গাগুলোতে আসলে আমরা ওইভাবে ছাত্রদেরকে সম্পর্ক যুক্ত করি না। তো এই জায়গাটাতে আমরা জানি যে আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্যই আমরা পড়ালেখা করি। তাহলে এখন যদি এসে কেউ আমাদেরকে বলে যে আমরা তো কিতাব পড়তেছি, আসলে কিতাব কেন পড়তেছি, যে কিতাব কেন পড়তেছি, আমরা ভালো জ্ঞান শিখার জন্য পড়তেছি। মাদ্রাসা পড়তেছি আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। তো কিতাব কেন পড়তেছি, তো এই জায়গাটাতে আমরা ইলম শিখার জন্য সাধারণত আমরা বলে থাকি। অথচ এখানে যদি কেউ এসে বলে যে আসলে ভাই কিতাব তো পড়তেছেন আল্লাহ রাসূলকে যে খুশি করব, ওই খুশি করার যে সমস্ত মাধ্যম আছে এই মাধ্যমগুলো কিতাব থেকে পাবো, নিজের জীবনে বাস্তবায়ন করব, এবং অন্যের জীবনের জন্য এটাকে আমরা তৈরি করব। তো এই জায়গাটাতে যখন বলা হবে, তখন আমাদের মধ্যেই অনেক মানুষ থাকবে যারা এটাতে আপনার তার ব্যক্তিগত যে অভিজ্ঞতা আছে, চিন্তা দৃষ্টিভঙ্গি আছে, এই জায়গাতে সেখানে ডিবেট করা শুরু করে দেবে, না ভাই আপনারটা সঠিক না আমারটা সঠিক। এই ধরনের পরিস্থিতি তৈরি হইতে পারে।
পূর্ব ধারণা বা গঠনমূলক চিন্তা, যে আমার পূর্বের যে একটা ধারণা আছে, যে এই ধারণার উপরে আমি বলবৎ থাকলাম। আমার সামনে একটা তথ্য রেডি করা হইলো, যে আমি যেটাকে বিশ্বাস করলাম এটাকে আমি একঘেয়েমি যেটাকে বলে, একঘেয়েমির জায়গাটা থেকে রেখে আমি আমার ধারণার উপরে সঠিক থাকলাম, আর কিছু আমি বিশ্বাস করতে চাইলাম না। ভুল বুঝাবুঝি, যে এই যে আমাদের একঘেয়েমি বা পূর্ব ধারণা, অন্যের কথা বুঝতে না চাওয়া বা আমি আরেকজনকে বুঝাইতে না পারা, এই জায়গাটাতে আমাদের ভুল বুঝাবুঝি তৈরি হওয়ার ফলে আমাদের এই সমস্ত প্রতিবন্ধকতা থাকার কারণে অনেক আমাদের যোগাযোগ, যে কার্যকরী যোগাযোগটা, এটা আমাদের হয়ে ওঠে না। ইফেক্টিভ কমিউনিকেশন যে শব্দটা আমি আপনাদের মাঝে বলেছিলাম, এই ইফেক্টিভ কমিউনিকেশনটা, কার্যকর যোগাযোগটা, এই যে প্রতিবন্ধকতাগুলো আমরা দেখেছি, এই কারণে সচরাচরই এটা হয়ে ওঠে না। তাহলে ইফেক্টিভ কমিউনিকেশন আমাদের হওয়ার জন্য আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আমরা আলোচনা করেছি, এছাড়াও চলার পথে আমরা অনেক সময় অনেক প্রতিবন্ধকতা আরো দেখবো যেগুলো আমরা আলোচনা করি নাই, এগুলোকে আমরা সমাধান করে তারপর আমরা কথা বলা শুরু করা, তাহলে আশা করি আমাদের এই যোগাযোগটা কার্যকরী হবে ইনশাল্লাহ। তাহলে আমরা যে প্রতিবন্ধকতা গুলো আমরা দেখলাম, এই প্রতিবন্ধকতা গুলো সমাধান করার জন্য বা এটাকে ডিঙিয়ে আমাদের কথাটাকে কার্যকরী করার জন্য আমরা কি করতে পারি? তো এর মধ্যে এক নম্বরে হইলো যোগাযোগের প্রতিবন্ধকতা অতিক্রমের কিছু উপায়ের মধ্যে একটা হলো, যে আপনি যখন শুনবেন, এটা মনোযোগ দিয়ে শোনা। মনোযোগ দিয়ে শোনা, এটাকে আমরা বলি অ্যাক্টিভ লিসেনিং। আমরা যখন কারো কথা শুনি তখন দেখা যায় যে আমরা এদিক সেদিক করতেছি, এভাবে করতেছি, ওভাবে করতেছি, মানে একরকম আনমনা হয়ে শোনা। ফলে দেখা যায় ওই কথাগুলো আমরা সঠিকভাবে শুনি না। সামনে কিছু উদাহরণ আছে, আমি আপনাদেরকে ভিডিও দেখাবো, ওখান থেকে আপনারা আরো সুন্দরভাবে স্পষ্টভাবে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ। পরিষ্কারভাবে প্রশ্ন করা, আপনি যখন কাউকে কোনো প্রশ্ন করবেন, তখন মনের ভিতরে আপনার থতবত না রেখে, গোঁজামিল না রেখে, একদম স্পষ্টভাবে আপনি তাকে প্রশ্ন করা। ফলে দেখা যাবে আপনার আমার মাঝে যে ভুল বুঝাবুঝি হওয়ার কথা, এটাকে আমাদের মাঝে স্পষ্ট হয়ে যাবে। সহজ এবং স্পষ্ট ভাষা। আমরা যখন কথা বলবো, কথা বলার সময় আমাদের ভাষাটা এমন হওয়া প্রয়োজন যেটা আমার সামনে যারা আছে সবাই বুঝবে। দেখা যায় আপনার এখন তো বাংলা নোটের ছড়াছড়ি অনেক হয়ে গেছে। আমি যখন আপনার নানুপুর পড়ি, আহ, তখন থেকেই আপনার বাংলা যে নোটগুলো ছিল, দেখা যেত আমাদের সম্ভবত আপনার আল কাউসার প্রকাশনীর কিছু নোট ছিল, হাবিবুর রহমান, কি যেন পুরো নামটা আমার এই মুহূর্তে মনে নাই, ওনার নোটগুলো বেশি ছিল। এবং আরো কিছু নোট ছিল যে, হ্যাঁ, হাবিবুর রহমান খান সাহেব, জি। তো ওনার নোট সহ আরো কিছু নোট ছিল যেটা আহ, শুরুর জামানায় খুব বেশি প্রচলিত ছিল বাংলা নোটের ব্যাপারে। তো দেখা গেছে বাংলা নোট আসলে বিশ্বাস করেন এত কঠিন আমার কাছে লাগতো। আমি তো আল্লাহর মধ্যে চেষ্টা করেছি বাংলা নোট না পড়ে যাওয়ার জন্য, কারণ বাংলা ভাষায় আমার কাছে প্রচন্ড কঠিন লাগতো তখন। যে এমন এমন কিছু শব্দ ব্যবহার করা হতো যেটা আসলে আমি ফার্সি, উর্দু বা আরবি শব্দ দেখলে সহজে বুঝে যেতাম, কিন্তু বাংলা নোটটাই আমার প্রচন্ড কষ্ট হইতো। তাহলে সহজ এবং স্পষ্ট ভাষার, আবুদার মির্জা শাহ হুজুর বলতেন যে শুধুমাত্র কঠিন ভাষা সাহিত্য, কঠিন কঠিন ভাষা বলাটাই সাহিত্যিক বলা হয় না, বরং সাহিত্য হলো এমন এমন জিনিস, যে সাহিত্যের মাধ্যমে অন্যকে নিজের মনের ভাবটাকে আপনি বুঝাতে পারবেন সহজে, তার ভিতরে আবেগ তৈরি করতে পারবেন। এজন্য আমরা যখন কথা বলবো ক্লাসে বা জুমার মসজিদে অথবা কোনো জনমজলিসে, সেখানে আমরা এমন সব ভাষাগুলো বলবো, শিক্ষিত অশিক্ষিত অনেক মানুষই থাকতে পারে, সবার প্রতি চিন্তা করে আমরা এমন একটা শব্দ ব্যবহার করবো যেটা সবাই বুঝবে। তাহলে আমরা প্রতিবন্ধকতাগুলোকে অতিক্রম করতে পারবো। সাংস্কৃতিক সচেতনতা, আমরা যখন যেখানে কথা বলি, আমরা দেখা যায় বিভিন্ন জায়গাতে, যেমন আমরা ইয়ং বয়সের ফলে আমাদের রক্ত প্রচন্ড গরম থাকতেই পারে, এটা দোষের কিছু না। ফলে দেখা যায় আমরা যখন কোথাও যাই, আমরা আমাদের চিন্তার জায়গাগুলোতে অনেক কিছু বলে ফেলি। আমার মনে আছে যখন 2013 বা 14 সাল হবে, তখন আমার এক উস্তাদের সাথে দেখা করতে যাই। তো দেখা করতে গেলে হুজুরের মসজিদে আমাকে এই জুমা পড়াইতে দেন। তো ওই দিন হুজুর যখন আমাকে বয়ান করতে দেন, আওয়ামী লীগ তখন তো পুরোপুরি ক্ষমতায় আছে, এটা আপনারাও জানেন। তো আমি আসলে তখন দাঁড়ায় বক্তৃতা দিতে গিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, পুরা 15-20 মিনিট যা বলেছে পুরোটা আওয়ামী লীগের বিরুদ্ধে বলছে। তো সামনের মানুষ যারা আছে তারা তো হুজুরকে প্রচন্ড শ্রদ্ধা ভক্তি করে। তো ওনার শ্রদ্ধা ভক্তির কারণে তারা না পারতেছে আমাকে কিছু বলতে, না পারতেছে থামায় দিতে। তো তখন আর কিছু বলে না, নামাজ টামাজ শেষ করছে। পরবর্তীতে হুজুরের সাথে যখন আলাপ আলোচনা হয়, তখন বললো যে আসলে একটা ঘটনা আমাকে বলেছে যে যখন যেখানে মানুষ কথা বলতে যায় বা কথা বলে, তখন প্রথম প্রয়োজন হলো ওই জায়গার মানুষগুলোর চিন্তা চেতনা কেমন, ওই মানুষগুলো কি ধরনের সংস্কৃতি লালন করে, এটাকে আগে বুঝা,
বুঝার পরে তাদের চিন্তা অনুযায়ী শব্দ বলা, যাতে এখানে কোনো ভুল বুঝাবুঝি বা হট্টগোল হওয়ার সম্ভাবনা না থাকে। তো এই জায়গাটাতে আমাদের খুবই খুবই বেশি সচেতন সচেতন হওয়া উচিত, যে যেখানে আমরা যাব, আমরা শিখানোর জন্য যাই, বক্তৃতা দেওয়ার জন্য যাই, প্রথমে আমরা বোঝার চেষ্টা করবো আমাদের সামনে যারা বসে আছে তাদের আসলে মেন্টাল সেট আপ কি, তাদের চিন্তা চেতনা কি। যখন আমরা এটা বুঝবো, তখন একজন মানুষকে, এটা আম জনসাধারণ হোক, আমাদের ছাত্র হোক, বা যে কেউ হোক, তাকে সহজে আমার পক্ষে আনার জন্য খুব বেশি উপকার হবে। যেমন গতকালকে আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন, আমরা আসলে কিভাবে আমাদের যে যোগাযোগ দক্ষতাটা, এটাকে আমরা কিভাবে বাড়াতে পারি, বা এটার জন্য কি ধরনের পদক্ষেপ আমরা নিতে পারি। তো এই জায়গাতে আমি বলবো, আমাদের যে এই যে আমরা যেই চারটা বা পাঁচটা শব্দ বললাম, অতিক্রমের যে প্রতিবন্ধকতা, অতিক্রমের যে উপায়, এই জায়গাগুলো আমরা খুব বেশি ভালোভাবে ফলো করতে পারি। একটা হলো, আমরা যখন শুনবো, আমরা কিভাবে শুনবো, আমরা ক্লাসের শেষ দিকে আমরা দেখাবো যে অন্যের কথা শোনার জন্য আমরা কি কি পদ্ধতি অবলম্বন করতে পারি বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপারে, এবং পরিষ্কারভাবে প্রশ্ন করা, সহজ এবং স্পষ্ট ভাষা অবলম্বন অবলম্বন করা, সাংস্কৃতিক সচেতনতা সচেতনতা এবং ইতিবাচক পরিবেশ তৈরি। আমরা যখন কোথাও কথা বলবো, যে কোনো সমস্যার সমাধান করতে গেছি, তো সমস্যার সমাধান করতে গিয়ে একজন এমন কথা বলছে, আমার আপনার মনে করেন যে মেজাজ এত বেশি খারাপ হয়েছে, মাথার চুল পড়ে যাওয়ার উপক্রম। আমরা কি করলাম? আমার মেজাজ কেন খারাপ হইলো, এটাই হইলো অপরাধ। আমি সামনের মানুষগুলোকে প্রচন্ড ভাবে আমি বকে দিলাম। তো বকে দেওয়ার ফলে কি তৈরি হইলো? আসলে আমার আপনার যেই এই, যে একটা ডিমান্ড ছিল, আমার আপনার যে একটা সম্মান ছিল, আমি পরিবেশটা না বুঝার কারণে, ইতিবাচক পরিবেশ তৈরি করতে না করার ফলে, পরবর্তীতে যখন আমরা কথা বলতে যাব, তখন কিন্তু আমাকে আপনাকে মূল্যায়ন করবে না। যেমন আপনাকে যদি আমি একটা সহজ একটা উদাহরণ দিই, আপনার 2022 সালের ঘটনা। আমার একজন খুব কাছের মানুষ, বড় ভাই, ওনার ফ্যামিলিতে প্রচন্ড রকমের কিছু প্রবলেম ছিল। তো একটা সময় হয়েছে, ওনাকে ঘরে আটকে রেখে প্রচন্ড রকমের ওনার উপর টর্চার হচ্ছিল, অর্থাৎ বকাবাজি ঝগড়াঝাটি এমন পর্যায়ে গেছিল যে তারা ঘরের যে মানুষগুলো ছিল, সংসারের মধ্যে স্বামী স্ত্রী, তারা আপনার একজন আরেকজনকে মানে মারামারির পর্যায়ে চলে গেছে। তো ফলে দেখা গেছে, আমাকে কল দেওয়ার ফলে আমি তাদের কাছে গেলাম। যাওয়ার ফলে তাদের যে পরিস্থিতি, এটাকে এটার ভিতরে আমি যেন প্রবেশ করতে না পারি, এই জন্য তারা ওনার যে ওয়াইফ ছিলেন, উনি সর্বোচ্চ চেষ্টা করেন যে আমি যেন ঘরে যাইতে না পারি। তো এটার কারণে উপস্থিত আমার খুব রাগ হয়েছে, যে আমি একজন মেহমান হিসাবে আসলাম, আমি যেই হই, আপনি আমাকে ঢুকতে কেন দিবেন না। প্রচন্ড রকম আমি রাগ করে ফেলছি। রাগ করার ফলে দেখা গেছে যে আমার চেহারায় প্রচন্ড রাগ ফুটে উঠছে, আমি এটা একটু প্রকাশ করে ফেলছি। কিন্তু ফলে লাভ ক্ষতি কি হলো, যে পরবর্তীতে এই মানুষটা যখন আমার কথা শুনে, বা যে আমাকে পূর্বে থেকে চিনতো, কিন্তু উনি আর পরবর্তীতে আমাকে আগে যে মূল্যায়নটা করতো, শ্রদ্ধা ভক্তিটা ছিল, পরবর্তীতে অনেকটা এটা কমে গেছে। তো এটা কিন্তু মূলত আসলে আমার অপরাধ, আমার দোষ কেন? আমার আসলে উচিত ছিল প্রথমে পরিবেশটা বোঝা, এবং তাদের সাথে সমঝোতার আঙ্গিকে কথা বলা, এবং আমার নিজেকে তাদের কাছে স্পষ্টভাবে তুলে ধরা, এবং তাদের সাথে মিশে যাওয়া। তাহলে আমি পুরো জিনিসটা আমি সঠিকভাবে সুন্দরভাবে করতে পারতাম। ফলে এই জায়গাটাতে আমার ক্ষতি হয়েছে। তো এই জায়গাটা আপনিও অনেক সময় অনেক ধরনের পরিবেশ পাবেন। আপনার আমার মনে আছে, আপনার 2021 সালে আমি ঢাকাতে এক মাদ্রাসাতে পড়াই। তো তখন আমি ওখানকার নাইবে মুহতামিম। তো ফলে একজন আলেমের একটা ভুলের কারণে মোতামিম সাহেব ভ্যান ড্রাইভার, মাদ্রাসার আরো যারা কর্মচারী আছে সবাইকে নিয়ে বসছে। বসার ফলে এখানে একটা ইতিবাচক উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। তো বসার ফলে মোতামিম সাহেবের কথা হলো যে, আপনি মানে আমার এখানে থেকে আপনি অন্য জায়গায় চাকরি কেন দেখবেন? আপনার পোষায় না, আপনি চলে গিয়ে চাকরি দেখেন। তো এটার ফলে ভ্যান ড্রাইভার আরো যারা আছে সবাইকে নিয়ে বসছে। তো জিনিসটা আমি আসলে মানে প্রচন্ড ভাবে মানসিক ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, যে আলেমদের মজলিসে কেন আম জনতা থাকবে, যারা আলেমদের সমস্যাগুলো শুনলে তাদের ভিতরে খারাপ প্রভাব পড়তে পারে। তো এটা আমি খুব মনক্ষুণ্ণ হয়েছে। ফলে আমি উপস্থিত এই জায়গাতে আমি আর কিছু বলি নাই, না বলে আহ, যখন মোতায়েন সাহেব কথা বলছে, সবকিছু বলছে, আমি লাস্ট খালি ওনার সাথে একটু কথাই বলেছি, যে আসলে এখানে অমুক ভাইয়েরা গেল, এখানে আলেমদের সমস্যা, আমরা বুঝতে পারি। তো এটা বলার পর উনি উনার বক্তব্য দিছে, উনি উনার এই, উজুর খাই করছে। পরে আধা মিনিটের মধ্যে তাদেরকে আমি কথা বলা বন্ধ করে দিয়ে শেষ করে দিয়ে আমি বললাম যে এই সমস্যার সমাধান এটা। ফলে দেখা গেছে এই পরিবেশের পর আল্লাহর মধ্যে আর কখনো এই ধরনের পরিবেশ আর তৈরি হয়নি। তাহলে আপনি যখন ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারবেন, চিরজীবন ওই ব্যক্তিগুলোর মাঝে আপনি বেঁচে থাকবেন। আর যখন আপনি ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারবেন না, বা আমি পারবো না, তখন কিন্তু আসলে যে জায়গাতে আমার সম্মান শ্রদ্ধা হওয়ার কথা ছিল, ওই জায়গাটা কিন্তু আমার চিরজীবনের জন্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। এই জন্য ওই জায়গাগুলো আমরা খুব বেশি চেষ্টা করবো যেন এটা আমরা সামনে রাখতে পারি, ফলো করতে পারি। তাহলে এই জায়গাতে আমরা কি করতে পারি?
আমরা আজকে থেকে কি করতে পারি, আমরা নিজেদের মধ্যে একটা অঙ্গীকারবদ্ধ হইতে পারি, নিজেদের কাছে নিজে ওয়াদাবদ্ধ হইতে পারি, যে আত্মপ্রত্যয় আমরা করতে পারি কি, যে আমি আহ, নিজেদের আমি সামনে আপনাদের সাথে আরেকটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো, SWOT এবং স্মার্ট অ্যানালাইসিস। ওটাতে এই বিষয়টা আমাদের এই যে এই বিষয়টা সেটাতে আমাদের অনেক বেশি কাজে লাগবে বোঝার জন্য, যে আত্মপ্রত্যয়টা কি, যে আমি কি অন্যের কথা মাঝপথে কেটে দিই। আমরা দেখা যায় অনেক সময় কথা বলতেছি আবার সামনে যিনি আছেন কথা বলতেছেন, ফলে দেখা যাচ্ছে হঠাৎ হঠাৎ আমার মাথায় একটা কথা আসছে, মন্তব্যটা করতেই হবে, ওনার কথাটাকে বন্ধ করে দিয়ে আমি আমার মতামতটা তার কাছে আমি পেশ করছি, ফলে দেখা যাচ্ছে আমার সামনে যিনি কথা বলছেন কার্যকরী কথাটা, উপকারী কথাটা, ওনার কথার মধ্যে প্রতিবন্ধকতা তৈরি হলো। এর ফলে উনি যে কথাটা বুঝাতে চাইছেন, কিছুক্ষণ পরে দেখা যায় যে ওই কথাটা নড়বড়ে হয়ে যায় এবং স্পষ্টভাবে ওইটা আর বুঝাতে পারেন না, বা ভুলে যায়। তো এই জায়গাটা আমাদের চিন্তা করতে হবে যে আমি যখন আমার সামনে মানুষ কথা বলে, আমি কি তার কথা কেটে আমি আমার মতামত প্রদর্শন করি, নাকি মনোযোগ দিয়ে আমার পছন্দ হোক বা না হোক তাকে কথা বলতে শেষ করতে দিই। এটা আমরা নিজেদের সাথে নিজেরা সমঝোতা করতে পারি, চিন্তা করতে পারি। নাম্বার আমরা করতে পারি যে আমি কি যা শুনেছি তা সঠিকভাবে পুনরাবৃত্তি করতে পারি। অর্থাৎ আমরা যখন কারো কথা শুনবো, মানে এমন মনোযোগ দিয়ে কি আমরা শুনেছি যে তার কথাটা আমরা হুবহুব না হোক, অন্তত মোটামুটি মানে আপসা আপসা হলেও তার এই মন্তব্যটা আমি পুনরাবৃত্তি করতে পারবো, আমি কিভাবে শুনতে পারছি, নাকি মানে কিছু শুনেছি কিছু শুনি নাই, ফলে আমার ভিতরে ভুল বোঝাবুঝির সম্ভাবনা তৈরি হতে পারে, নাকি এরকম আমরা শুনেছি। 3 নম্বরে হতে পারে যে আমি কি নিশ্চিত করি আমার বার্তা ঠিকভাবে পৌঁছেছে। আমরা যখন ছাত্রদের সাথে কথা বলতেছি, যে আসলে আমি নিজের সাথে নিজে সমঝোতা করি কিনা, যে ছাত্ররা বলেছে যে হ্যাঁ ঠিক আছে বুঝেছি, কিন্তু আসলে কি ছাত্ররা বুঝেছে কিনা, এটা আমি নিজের সাথে নিজে বোঝাপড়া করি কিনা, নিজের সাথে নিজে সমঝোতা করে কিনা, যে আমি কোন শব্দ দিয়ে বলেছি, বা এই শব্দ কি ছাত্ররা আসলে বুঝে কিনা, বা এই পরিভাষাটা সে জানে কিনা, বা তাদের ভিতরে কে বুঝেছে কে বুঝে নেয়, তাদের চেহারা দেখে বোঝার চেষ্টা করা, এবং এই শব্দটা আজও আজও তারা বুঝে কিনা এটাও বোঝার চেষ্টা করা। তাহলে এই 3টা জিনিস যখন আমরা মোটামুটি আমাদের নিজেদের সাথে সমঝোতা করব, তখন আমরা আসলে বুঝে যাব আমাদের কার্যকর যোগাযোগ দক্ষতার অবস্থানটা কোন পর্যায়ে আছে। তখন গিয়ে আমরা আমাদের নিজেদেরকে উন্নত করতে পারবো, এবং অবশ্যই আমাদের উন্নত করতে হবে। এই যে আমরা সময় ব্যয় করলাম, প্রতিদিন আমাদের 1-1.5 ঘন্টা করে সময় ব্যয় হবে, এই সময়টা ব্যয় করার পরবর্তী আমরা কি আসলে নিজেদেরকে উন্নত করতে পারছি কিনা, এই জায়গাটাতে যদি আমরা উন্নত করতে না পারি, তাহলে পুরো সময়টা লস, পুরো সময়টা ব্যর্থ যাবে, আমাদের টাকাটা ব্যর্থ যাবে। 200 টাকা হয়তো সামান্য একটা টাকা আমাদের হতে পারে, কিন্তু এই 200 টাকার ফলে আপনি 1.5 ঘন্টা সময় দিচ্ছেন, আমি 1.5 ঘন্টা সময় দিচ্ছি, আরো ভাইয়েরা আছেন সময় দিচ্ছেন, প্রত্যেকের সময়ের মূল্য কিন্তু স্বতন্ত্র আলাদা আলাদা। এই জন্য আমরা 200 টাকার কথা চিন্তা না করে আমরা বরং একটা মূল্যবান কোর্স বা নতুন কিছু আমরা এখান থেকে শিখতে পারবো নিজের জীবনের উন্নয়নের জন্য, নিজের আত্মসম্মান, নিজের ব্যক্তিত্ব ধরে রাখার জন্য কিছু নতুন ফর্মুলা আমরা পাবো। এটাকে নিশ্চিত করার জন্য আমাদের নিজেদের জীবনের সাথে যেন আজকে থেকে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, এটা সর্বোচ্চ চেষ্টা করব এবং মূল্যায়ন করব। আল্লাহ চাইতো ইনশাল্লাহ আমাদের এই অঙ্গীকার, এই প্রতিশ্রুতি বদ্ধ হওয়াটা অবশ্যই অবশ্যই উপকার হবে ইনশাল্লাহ। মূল পয়েন্টে আসি আমরা, যে এই যে আজকে আমরা কমিউনিকেশন বা ইফেক্টিভ কমিউনিকেশন যেটা বলেছি, এটা মূলত যোগাযোগ মানে শুধুমাত্র বলা না, যে যোগাযোগ মানে শুধুমাত্র বলা না, বরং আমি যখন আরেকজনের সাথে কথা বলবো, আরেকজন যখন আমার সাথে কথা বলবে, এই কথাটাকে বোঝা এবং আরেকজনকে বোঝানো। আমরা যখন অন্যের কথা শুনবো, যখন আমি নিজে বলবো, তখন আমার নিজের কথাটা নিজেও বোঝা, অন্যকে বোঝানো। যখন আমরা অন্যের কথাটা শুনবো, এটা খুবই মনোযোগ দিয়ে অ্যাক্টিভ লিসেনিং যেটা আমরা বলি, মনোযোগ দিয়ে সেটাকে শোনা, এবং এটা চর্চাযোগ্য দক্ষতার মতো, অর্থাৎ আমরা যেন পরবর্তীতে আবার এটাকে পুনরাবৃত্তি করতে পারি, এভাবে শোনা। আমরা যখন একে অপরের কথা শুনবো এবং বলবো, এক্ষেত্রে ভুল বুঝাবুঝি এড়াতে প্রতিবন্ধকতা গুলো চিহ্নিত এবং সমাধান জরুরি। যে আমরা কথা বলার শুরুতেই প্রতিবন্ধকতা গুলোকে শেষ করার চেষ্টা করা, যে কি কি প্রতিবন্ধকতা হইতে পারে, এটাকে সমাধান করে তারপরে আমরা আমাদের সামনে যাওয়া। তাহলে আমরা যে কাজটা করতে পারি, যে আজকে হোমওয়ার্ক, যে কাজগুলো আমরা নিজে নিজে করতে পারি, যে 1 সপ্তাহের জন্য আমরা একটা ডায়েরি তৈরি করতে পারি, বা নিজেদের সাথে নিজেরা একটা ডায়েরি তৈরি করতে পারি। আমি চেষ্টা করব সর্বোচ্চ আপনাদেরকে এটার একটা ফরম্যাট দেওয়ার জন্য, যদি সুযোগ হয়, যে এই 1 সপ্তাহ ডায়েরির মধ্যে আপনারা জানেন যে আমরা বাচ্চাদেরকে আমলের একটা ছোট নোটশিট দেই না, 1 পেজের, বাসায় যখন যায় তখন, যে আমি এই কাজটা করেছি কিনা, আমি ঠিক মতো নামাজ পড়েছি কিনা, তেলাওয়াত করেছি কিনা, ভালো ব্যবহার করেছি কিনা, বাবা মাকে সালাম দিয়েছে কিনা, প্রতিদিন দৈনিক 20 বার সালাম দিয়েছে কিনা,
এই যে আমরা যেই নোটশিটের একটা ডায়েরি বা একটা পেজ আমরা দিয়ে দিই, এভাবে নিজেরা নিজেদের একটা ডায়েরি তৈরি করতে পারি যে আমি কি আজকে সারাদিন অন্যের কথা কেটে দিয়েছি শোনার মাঝখানে, আমি কি আরেকজনের কথা খুব মনোযোগ দিয়ে শুনেছি, আমি কি আর সারাদিন আমি যে কথাগুলো বলেছি আমি কি নিজের সাথে বোঝাপড়া করেছি, আমি কি আমার কথা বোঝাতে পেরেছি, আমি কি অন্যের কথা বুঝেছি, বা আমার কথার মাধ্যমে অন্য কেউ কি ভুল বুঝার সম্ভাবনা হয়েছে এমন কোনো শব্দ ব্যবহার করেছে, এই এমন আরো বিভিন্ন পয়েন্ট গুলাকে যুক্ত করে আমরা একটা নোট তৈরি করতে পারি। প্রতিদিন যখন আমরা এটাকে চিন্তা করব 2-3 মিনিট করে, আপনি বিশ্বাস করেন যে 1 মাস যদি এটা আমরা করতে পারি, 1 মাস পরে আপনাকে চারপাশের মানুষগুলো আজকে পর্যন্ত যা চিনতো 1 মাস পরে ভিন্ন ভাবে চিনবে। মানে তখন মানুষ বলতে বাধ্য হবে যে আসলে মানে তিনি কি সেই ব্যক্তি যার যার কথার মাঝে প্রতিবন্ধকতা ছিল, যাকে আমরা মূল্যায়ন করতাম না, এরকম কোন ব্যক্তি আজকে তো তাকে নতুন দেখতেছে। যেমন আপনার যে সাদউদ্দিন তাফতাজানি রহমতুল্লাহ কথা বলা হয়, যে ক্লাসের মধ্যে বসছে, আগের আর পরবর্তী পরিবেশের মধ্যে সবাই একদম স্তব্ধ হয়ে গেছে যে এই তাফতাজানি কি সেই তাফতাজানি। তো এখানে যদি আমরা সেই তাফতাজানির সুরত আমরা অবলম্বন করতে পারবো না, হুবহু হইতে পারবো না, অন্তত সুরতটুকু আমরা অবশ্যই অবলম্বন করতে পারবো ইনশাআল্লাহ। কি বলেন আপনারা সবাই? আপনারা কি আছেন ইনশাআল্লাহ। সবাই? জি ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এমন একজন ব্যক্তি আমরা চেষ্টা করব যে আসলে জীবনে আমরা যদি শুধু আমরা বলে কথা না, আজকে আমার অর্থনীতির একটা পরীক্ষা ছিল অনার্সের। তো ওটার মধ্যে আমি একটা কথা বলেছিলাম যে আমরা যারা সামাজিক জীব অর্থাৎ মানুষ, আমরা কখনোই অন্যের সাহায্য পেতে চলতে পারি না। এরকম প্রতিটা মানুষই আহ নিজেকে উন্নয়ন করতে হলে অবশ্যই অবশ্যই কাউকে না কাউকে অনুসরণ করতে হবে। আপনি আমলি হাইসিয়তে বলেন, আপনি কাউকে অনুসরণ করতে হবে। আপনি পড়াশোনায় ভালো দক্ষতা অর্জন করতে চান, আপনি এরকম ভালো একজন দক্ষ ব্যক্তি, যে ব্যক্তি যোগ্য ব্যক্তি, তাকে আপনার অনুসরণ করতে হবে। আপনি ভালো একজন রাজনীতিবিদ হতে চান, আপনি একজন রাজনীতিবিদ ব্যক্তিকে আপনার অনুসরণ করতে হবে। একজন লেখক হতে চান, লেখককে অনুসরণ করতে হবে। তাহলে এই জায়গাতে আমরা এমন একজন ব্যক্তিকে আমাদের অনুসরণ করতে হবে যিনি ভালো বক্তা, এবং তার অভ্যাস কি, তিনি কিভাবে চলাফেরা করেন, এই জায়গাগুলোতে আমরা আহ সর্বদা আমরা তাকে অনুসরণ করব, যেন আমরা আমাদের নিজেদের মাঝে আছে কিনা অভ্যাসগুলা, সেই তিনি যেভাবে কথা বলছেন এই পরিবর্তনগুলা আমরা সর্বোচ্চ চেষ্টা করব করার জন্য। এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে কাকে আমরা অনুসরণ করতে পারি, যে ভাষার প্রাঞ্জলতা। তো এই জায়গাতে আপনি যদি বইয়ের কথা বলেন, আমি বলবো যে আবু তাহের মির্জা শাহ হুজুর, আব্দুল আমাদের খতিব সাহেব হুজুর, আলহামদুলিল্লাহ ওনারা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। বিশেষ করে আবু তাহের মির্জা শাহ হুজুরের যে লিখনী আছে, আপনি যদি ভাষা শিখতে চান, যদি আপনি কোন ভাষায় কথা বলবেন, সামনের মানুষকে কিভাবে সম্মান দিবেন, এই জায়গাগুলোতে যদি আপনি শিখতে চান, আদাবিয়াত যদি শিখতে চান, তাহলে আবু তাহের মির্জা শাহ হুজুরের লিখনীকে আপনি সবার আগে রাখতে হবে, এবং অবশ্যই রাখতে হবে। আমি মানে আমার জীবনে যাদের বই পড়ে আমি আদাবিয়াত শিখেছি, অথবা আপনি বলতে পারেন যে ভাষার প্রাঞ্জলতার ক্ষেত্রে যদি বলতে পারেন যে এই জায়গাগুলোতে কিছুটা উন্নত করতে পারছে, এর মধ্যে একজন হলেন আবু দার মির্জা শাহ হুজুর, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই। এই সমস্ত ব্যক্তিদেরকে যদি আপনারা অনুসরণ করতে পারেন, অনেক বেশি উপকৃত হতে পারবেন। এছাড়া ভিডিও বা অথবা আপনি লাইভ যাদেরকে আপনি অনুসরণ করতে পারেন, যেমন মুহিদ্দিন ফারুকী সাহেব আছেন, ওনার কথাগুলো বক্তব্যগুলো আপনারা শুনতে পারেন। এরকম ভাবে আপনাদের আরো যাদেরকে আপনাদের কাছে ভালো লাগে, যে অমুকের কথাগুলো আমার কাছে ভালো লাগে, সুন্দর, সবাই বুঝে, মিজানুর রহমান আজহারি হাফিজাউল্লাহ, উনার কথাগুলো দেখতে পারেন। শায়েখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ, উনার কথাগুলো, উনারা কিভাবে কথা বলছেন মানুষের সাথে, কিভাবে মিশছেন, যে উনাদের মনের বিরুদ্ধে কথা হওয়ার পরে উনারা কিভাবে উত্তর দিচ্ছেন, এই জায়গাগুলো আপনারা অবশ্যই অনুসরণ করতে পারেন। অথবা আপনাদের জীবনে যাকে ভালো লাগে আপনারা বা ভালো দেখে আপনারা অনুসরণ অবশ্যই করতে পারেন। শরীফ মোহাম্মদ সাহেব, উনাকে অনুসরণ করতে পারেন। প্রতিদিন অন্তত 10 মিনিট মনোযোগ দিয়ে শ্রবণের চর্চা করা, শোনা আরেকজনের কথা। আমাদের সামনে অ্যাক্টিভ লিসনিং আছে, এটার মধ্যে এটা আরো সুন্দরভাবে আমরা শুনবো এবং বুঝবো। আচ্ছা, আমরা কমিউনিকেশনের যে ব্যাপারটা আমরা শুনলাম এতক্ষণ পর্যন্ত, দেখলাম যে ইফেক্টিভ কমিউনিকেশন, কার্যকর যোগাযোগ দক্ষতা, এই জায়গাতে আপনারা বা আপনাদের বুঝতে সমস্যা হয়েছে এমন কোনো বিষয় কি আছে? থাকলে বলতে পারেন, তাহলে আমরা 1-1.5 মিনিট 2 মিনিট এটা একটু আমরা আলোচনা করে পরবর্তীতে আমরা অ্যাক্টিভ লিসেনিং আমরা যেতে পারি। প্রায় আমি এই কথাটা বলে থাকি যে আসলে আমাদের বাহ্যিক যে পরিবেশটা, বাহ্যিক পরিবেশ বলতে আমাদের শরীরের অবকাঠামো, আমি মাথায় কি টুপি দিচ্ছি, শরীরে কি পোশাক পরছি, এটা আসলে পুরোটাই নির্ভর করে আমাদের মনে কি চলছে, আমাদের মন কি চায়, এবং আমাদের মাথায় কি চিন্তা করে।
আশা করি এই ব্যাপারে আপনারা একমত হবে। তো এই জায়গা থেকে আমি এটুকু বলবো যে আপনি যেটা বলেছেন এটা অবশ্যই যথার্থ। তারপরও যে ব্যক্তিত্বের যে জায়গাটা, যে ওনারা তো আসলে একটা সময় হয়তো আমাদের মতোই ছিল। অর্থনৈতিক ব্যাপারটাতে আমি বলবো যে আপনি আহ, যেমন ড্রেস আপ, আমার আপনার টাকা নেই সমস্যা নেই, আমরা এমন ড্রেস, একটা পাঞ্জাবি কি পরিষ্কার করে পরা, এটাকে আয়রন করে পরা, যখন আমরা অন্যের সামনে যাব আমাদের দাড়িগুলোকে একটু আঁচড়ে রাখা, আমাদের জুতাগুলোকে পরিষ্কার করে যাওয়া, এই জায়গাগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আপনি আগামীকাল কি মনে করেন একজন বড় মেহমানের কাছে যাবেন বা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে যাবেন, অথবা আপনি একটা মজলিসে কথা বলবেন, সাপোজ আপনি ছাত্রদের কথাই বলি আমি, যে আপনি ক্লাসে যাবেন। এই ক্লাসে যাওয়াটা আমরা চিন্তা, অনেক সময় চিন্তা করে যে ঠিক আছে আজকে কাপড়টা আয়রন নেই, আমরা পরে করে নেবো, ওই আয়রন ছাড়া কাপড়টা কিন্তু আমরা পরে চলে যাই। আমাদের জুতাগুলো ময়লা বা একটু ছেঁড়া, ঠিক আছে এটা আমরা পরে শিলে নেবো, আপাতত চালিয়ে নিই। এই আপাতত চালানোর জায়গাটার ফলে আমরা দেখা যায় উস্কো খুস্কো চুল, আমাদের দাঁড়ে আঁচড়ানো হয় না, আমাদের চেহারা মলিন থাকে, এবং হলো আমাদের ধুলি ধুলি যুক্ত থাকে। এই জায়গাগুলোর ফলে দেখা যায় যে আমরা অনেক সময় আপসেট থাকি। তো আমি বলবো যে টাকা পয়সার আগে আমরা আমরা চেষ্টা করব যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গাটায় আমরা গুরুত্ব দিতে পারি। এই জায়গাটা যদি গুরুত্ব দিতে পারি, পরবর্তীতে হলো যে আসলে আমি আপনার, আমার আপনার যে ইলম আছে, কথা আছে, বক্তব্য আছে, এটা আমরা মানুষ পর্যন্ত কতটুকু পৌঁছাইতে পারছি, আমরা মানুষের কোন সমস্যার সমাধান করতে পারছি। যখন আপনি কারো সমস্যার সমাধান করতে পারবেন ইনশাল্লাহ, তখন দেখবেন যে আল্লাহ তাআলা আপনার জন্য অনেক কিছু দিয়ে দিবেন। আর টাকা পয়সার ব্যাপারটা হলো, আপনি টাকা পয়সা ইনকামের রাস্তা বের করতে হবে, আপনার চিন্তা করতে হবে। যখন আপনি টাকা পয়সার চিন্তা করবেন, তখন আল্লাহ তাআলা অবশ্যই ইনশাল্লাহ আপনাকে কোনো না কোনো ব্যবস্থাপনা করে দিবেন। আমরা যে প্রতিবন্ধকতা একটা শব্দ পড়েছিলাম না, এটা যদিও আমরা কমিউনিকেশনের মধ্যে পড়েছিলাম, এই যে পূর্ব ধারণা, দেখেন এই যে পূর্ব ধারণা, এটা একটা ছিল। আর একটা ছিল আপনার যে এটাও পূর্ব ধারণা, দৃষ্টিভঙ্গি। আমরা আসলে বর্তমান সময়ে কিছুদিন আগে একটা লেখা ভাইরাল হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ইব্রাহিম খলিল সাহেবের। তিনি বলেছিলেন যে কওমি মাদ্রাসার যারা ওলামায়ে কেরাম আছেন, ওনারা যথেষ্ট অভিজ্ঞ বা জ্ঞানী শিক্ষিত হওয়ার পরে তাদেরকে আমরা কাজে লাগাতে পারতেছি না। এর মূল কারণ এই হলো, আমি বলি যে আমাদের দৃষ্টিভঙ্গি, আমরা আসলে পিছনের যে জায়গাতে পড়ে আছে ওটাতে পড়ে থাকা ভালো, তবে বর্তমান সময়কে অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে। আমার আমি আপনার ফেনীতে একটা মাদ্রাসা পরিচালনা করি। তো ওই মাদ্রাসাতেও আলহামদুলিল্লাহ আমার যারা শিক্ষক আছে প্রত্যেকেই একটা স্ট্যান্ডার্ড বেতন, এবং তারা টিউশনি করতে চেয়েছিল। আমি বলছি যে ভাই আপনার টিউশনির দরকার নেই, আপনি একটা টিউশনি করলে কত পাবেন, 500 টাকা। আমি 500 টাকা আমি আপনাকে অতিরিক্ত আমি আগামী মাসে বাড়ায় দিব, আপনি টিউশনি বাদ দিয়ে আমার এখানে মনোযোগ দেন। তো এই জায়গাগুলো আসলে ব্যক্তিত্বের, ব্যক্তি এবং ব্যক্তিত্ব এই দুইটা জায়গাতে আসলে ইয়ে করে, এটাতে আমি আপনি মন্তব্য করলে এটা সমাধান হয়ে যাবে না। বাকি এখান থেকে দেখি আমরা যেন আমরা পরবর্তীতে যখন আমরা শিক্ষক চালাবো, তখন যেন আমরা এই জায়গাগুলোতে সর্বোচ্চ ভালো করতে পারি, এটা চেষ্টা করা ইনশাআল্লাহ। যে আমাদের এক ভাই কমেন্ট করেছেন জয়নুল আবেদিন সাহেব, অবশ্যই জয়নুল আবেদিন সাহেবকে আপনারা অনুসরণ করতে পারেন, যথেষ্ট অভিজ্ঞ মানুষ। এবং সরাসরি ওনার বক্তব্য আমি ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমে আমি শুনেছিলাম। আমার ব্যক্তিগতভাবে ওনাকে আমার খুব ভালো লাগে, ওনার লিখনী আমি পড়ি এবং অনুসরণও করি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সামনে যেতে পারি আজকে। আমাদের সর্বশেষ প্রশ্নোত্তর পর্ব আছে, ওখানেও চাইলে আমরা প্রশ্নোত্তর পর্ব করতে পারবো। আচ্ছা, আমরা মোটামুটি কমিউনিকেশনের যেই উদাহরণগুলো আমরা পূর্বে দিয়েছি, এই একই উদাহরণগুলো আমাদের এখানেও আসবে, তবে আমরা এখন উদাহরণ কম টেনে আমরা সামনে যাব ইনশাল্লাহ, কারণ মোটামুটি কথাগুলো বলা হয়ে গেছে। অ্যাক্টিভ লিসেনিং, শ্রবণ দক্ষতা, অ্যাক্টিভ লিসেনিং মনোযোগ দিয়ে শোনা, কার্যকর শ্রবণ দক্ষতা। আসলে লিসেনিংটা হলো মনোযোগ দিয়ে শোনা। আমরা সাধারণত শুনি যে অন্যের কথা শোনা, যে অন্যের কথা শোনা মানে সে বলতেছে আমি শুনলাম, মানে আমি শুনছি এটুকু বুঝানো। আসলে বিষয়টা এই জায়গাতে না, বরং অ্যাক্টিভ লিসেনিংটা হলো যে মনোযোগ দিয়ে শোনা, তার কথার অর্থগুলো অনুধাবন করা, এবং তার সাথে যথাযথ প্রতিক্রিয়া প্রদান করা। অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা, তার কথাটা বোঝা, এবং তার সে যে বলছে এই বলার বিপরীতে তার কথার প্রতিক্রিয়া প্রদান করা। আমরা সামনে একটা ছোট ভিডিও দেখবো, ওটা দেখলে আপনারা আরো সহজে বিষয়টা বুঝে যাবেন ইনশাআল্লাহ। অ্যাক্টিভ লিসেনিং এমন একটি যোগাযোগ কৌশল যেখানে আহ, যিনি শ্রোতা, শ্রোতাকে পুরো মনোযোগ দিয়ে কথাগুলো বুঝতে, প্রতিক্রিয়া দিতে এবং মনে রাখতে হয়। আপনি যখন অ্যাক্টিভ লিসেনার হবেন, তখন সামনের যিনি বক্তা থাকবেন তার কথাকে পরিপূর্ণ মনোযোগ দিয়ে তার কথাগুলো বোঝা, তার কথার প্রতিক্রিয়া দেওয়া এবং তার কথাগুলো মনে রাখা, এটা একজন অ্যাক্টিভ লিসেনারের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। অ্যাক্টিভ লিসেনিং এর লক্ষ্য কি, যে কার্যকর যোগাযোগ নিশ্চিত করা। যে আমি আপনি যখন কমিউনিকেশন যোগাযোগ করতেছি, এটা আসলে কার্যকরী হলো কিনা, এটাকে নিশ্চিত করা। ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্কে দৃঢ়তা গড়ে তোলা।
যখন আপনি কারো কথা শুনতেছেন, তো তখন তার কথাটা যখন আমরা মনোযোগ দিয়ে শুনবো, তখন আমার ব্যক্তিগত অবস্থান এবং পেশাগত অবস্থান, যখন আমাদের মুতামিম সাহেবরা বা আমার ঊর্ধ্বতন কোনো ব্যক্তি কোনো নির্দেশনা আমাকে দেন, ওটা আমরা যথাযথভাবে শুনে পালন করা, যখন আমরা এটা করতে পারি তখন আমাদের সম্পর্কে দৃঢ়তা আসে। যেমন একটু আগে যিনি বলছিলেন আহ, যে মোতায়েম সাহেব এই ধরনের জায়গাগুলোতে বলে থাকে, তো তার কথা অনুযায়ী যদি আমি আপনি কালেকশন করি, আমি আপনি যদি নিজের বেতনটা উঠিয়ে নিই, তাহলে উনি বলবো যে বাহ, আমি একজন শিক্ষক পাইছি আলহামদুলিল্লাহ, বাকি জীবনে হয়তো এমন শিক্ষক পাবো না। তো এই জায়গাগুলোতে সম্পর্কে দৃঢ় দৃঢ় করে তোলার জন্য কার্যকরী ভূমিকা পালন করে। তো অ্যাক্টিভ লিসেনিং এর মূল বিষয়গুলো কি? অ্যাক্টিভ লিসেনিং অ্যাক্টিভ লিসেনিং এর মূল বিষয়গুলো হলো মনোযোগ দিয়ে শোনা। আমরা শুরুতে যেটা সংজ্ঞা দিয়েছি, সংজ্ঞার ভিতরে যায় এটাই আসলে এখানে আবার পুনরায় আসছে, যে কথাগুলো প্রচন্ড মনোযোগ দিয়ে শোনা, তার কথার বিপরীতে প্রতিক্রিয়া দেওয়া। প্রতিক্রিয়াগুলো কি? যেমন মাথা নাড়ানো, সাথে সাথে জি, মাঝে মাঝে কিছুক্ষণ পরে পরে জি, হ্যাঁ, ঠিক আছে, তার কথার প্রতি অনুভূতি প্রকাশ করা, হ্যাঁ ঠিক আছে, জি, আচ্ছা। এই যে শব্দগুলো, এটা সাধারণত কিন্তু আমরা বলি না। যেমন মুদ্দাম সাহেবের সাথে কথা বলতেছে, এমনি সাধারণত এটা আমাদের একটা আদাবিয়াতে আমরা বলতে পারি, যখন আমাদের বড়রা কথা বলে বা আমাদের ঊর্ধ্বতন ব্যক্তিরা কথা বলে, তখন সর্বোচ্চ নিশ্চুপ হয়ে শোনাটাই আসলে আমরা আদব বুঝি, এবং এটা আমাদের কমি গড়ানোর জন্য অবশ্যই এটা উপযুক্ত। তবে আমরা যখন কমি গণনা থেকে বের হয়ে অন্য কারোর সাথে যাব, জেনারেল ব্যক্তিদের সাথে মিশবো, তখন এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। যখন কথা বলবে, জি, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আবার মাঝে মাঝে আচ্ছা, এটা কি এমনই ছিল, হ্যাঁ, এইভাবে কথার বিপরীতে প্রতিক্রিয়া প্রদান করা, তখন সামনের মানুষটা কথা বলতে প্রচন্ড রকমের আগ্রহী হয়, এবং আপনার সাথে কথা বলে সে মজা পায়। আপনার সামনের ব্যক্তিটা যা বলতেছে ভুল বলতেছে, কিন্তু ভুল বলার পরেও আপনি এটাকে মানে জাজ করা, ইংলিশে বলে বিচার করা, যে এ, সে কথাটা কি ঠিক বললো না বেঠিক বললো, সাথে সাথে বিচার করাটা, স্থগিত রাখা, বরং শুনে যাওয়া, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এভাবে চালিয়ে যাওয়া, তার কথা বিচার বিশ্লেষণ করে উপস্থিত, স্থগিত রাখা, পরবর্তীতে আপনি একা একা বিচার বিশ্লেষণ করতে পারেন। প্রয়োজন মনে হলে উপযুক্ত পরিবেশ থাকলে তাকে এটা বলতে পারে। উপযুক্ত ভাবে সাড়া দেওয়া, এই যে যেই শব্দগুলো আমি বললাম, এভাবে উপযুক্ত ভাবে সঠিকভাবে সাড়া দেওয়া, অঙ্গভঙ্গি করা, মাঝে মাঝে মাথা ডানে বামে, উপরে নিচে নাড়ানো। অ্যাক্টিভ লিসেনিং এর গুরুত্ব, ভালোভাবে শোনার গুরুত্ব, গুরুত্বটা কি? আমরা যখন যেমন মনে করেন আপনি কথা বললেন, কথা বলার ফলে আমি যদি আপনার কথাটা মনোযোগ দিয়ে শুনি, তাহলে আমার আপনার সম্পর্ক উন্নয়ন হবে। যে আপনি দেখতেছেন আপনার কথাটা প্রচন্ড আগ্রহ আগ্রহ দিয়ে আমি শুনতেছি, তখন আরেকবার আপনি চিন্তা করবেন, হ্যাঁ আমি কথা বলছি, সে কিন্তু মনোযোগ দিয়ে শুনেছে, স্বাভাবিকভাবে একটা অন্তরঙ্গতা তৈরি হয়ে যাবে। ভুল বোঝাবুঝি হ্রাস, যখন আমি মনোযোগ দিয়ে আপনার কথাটা শুনবো, তখন আপনি যে কথাগুলো বলছেন, এটা থেকে আমার ভুল বুঝাবুঝি থেকে আমরা উভয়ই বেঁচে থাকবো। সমস্যা সমাধানের সহায়তা, যখন আমরা কোনো সমস্যা সমাধানের জন্য যাই, মনে করেন সাপোজ কি করি, যে কেউ মারামারি করেছে, অথবা আমাদের কোনো ছাত্র, যে এই জায়গাগুলো আমাদের ছাত্রদের সাথে অনেক বেশি আহ, এই সম্পর্কযুক্ত। যখন আমাদের কোনো ছাত্র আমাদের সামনে আসে, তার কথা আমরা মনোযোগ দিয়ে শুনতে চাই না, হ্যাঁ, সে যদি ভালো ছাত্র হয়, এই বসো বসো কথা বলে, ঠিক আছে, হ্যাঁ, বা যদি টাকা পয়সা বলা হয় খুব বেশি গুরুত্ব দিই। কিন্তু যদি একটু নিম্নমানের হয়, পড়াশোনা না পারে, কি বলবি কর, ঠিক আছে হয়েছে যা। আমরা কিন্তু এমনটা করে থাকি। আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকেই ভালো মানুষ, কিন্তু আমার চোখে অনেক জায়গাতে এমনটা হয়, এমনটা পড়েছে যে এমনটা হয়। ভুল বুঝাবুঝি, যে আমি সরকাকে যখন পড়ি ব্রাহ্মণবাড়িয়াতে, তখন আমার উস্তাদের মসজিদে আমি নামাজ পড়াই। তো প্রতিহিংসার শিকার আপনারা কখনো হয়েছেন কিনা আমি জানি না, হয়ে থাকবেন আপনারা সবাই, যেহেতু ভালো ছাত্র ছিলেন। প্রতিহিংসার আহ, অবস্থানে আপনারা ছিলেন আমি বিশ্বাস করি, যে যে আপনার প্রতিদ্বন্দ্বী সে আপনার হিংসা করে আপনাকে সবসময় চাবে ডুবানোর জন্য, উস্তাদের কাছে ভুল মানে ভুল বোঝানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। তো এইভাবে আমার উপরের ক্লাসের যদি আমার মানে আমার ক্লাসের হয়তো আমি মনে হয় খুব ভালো করে বুঝতে পারতাম না, ঠিক আছে, সে প্রতিহিংসার শিকার যেহেতু হয়েছে সে ঠিক আছে। কিন্তু যখন উপরের ক্লাসের ছাত্র এসে প্রতিহিংসা করে, বিশ্বাস করেন তখন আর মন মানতে চায় না। তো সে আমার যেই উস্তাদের মসজিদে আমি নামাজ পড়াইতাম, ক্লাসে আসলে উনি আমার সাথে আমার দিকে তাকিয়ে কথা বলতেন। তো ওনার কাছে ভুল বুঝাবুঝি মানে ভুল বুঝাইছে ওনাকে যে আমি হুজুরের ক্ষতি করার চেষ্টা করতেছি, এলাকার মানুষকে আমার পক্ষে নিয়ে গেছি, সবাই আমার সাপোর্ট গায়, হয়তো কিছুদিন পরে হুজুরের ইমামতি বাদ বাদ হয়ে যাবে, এই ধরনের ভুল বুঝাইছে। তো উস্তাদ এটা আপনার এই গবেষণা না করে, আমাকে জিজ্ঞেস না করে, বা এটা সামগ্রিক ভাবে বিশ্লেষণ না করে হুজুর আমাকে ভুল বুঝছে। এই যে ভুল বুঝাবুঝিগুলো, এবং ছাত্রের কথায় আমাকে আপনাদের ক্লাস নেবেন আমাদের শেখ আশিকুর রহমান মাদানী হাফিজউল্লাহ,
উনি আমাকে একটা কথা বলছিলেন যে উনার একজন উস্তাদকে বলছিলেন যে উস্তাদ, কথার সাথে উর্দুর সংমিশ্রণ হইলে খুব বেশি ভালো হয়, বুঝতে সহজ হয়। তো উস্তাদ এটা শোনার পরে ধমক দিয়ে বললো, হ্যাঁ তুমি কি আমাকে শিখাবা কিভাবে কথা বলতে হবে? তো এই যে ভুল বোঝাবুঝির জায়গাটা, তো এই জায়গাটা আমাদের খুব বেশি ইয়ে রাখতে হবে যে ছাত্র মনে করেন যে আপনাকে একটা গালি দিছে, প্রচন্ড খারাপ একটা গালি দিছে সামনে, তারপরেও তাকে ভুল না বুঝে আপনি জিনিসটা চিন্তা করে আসলে কি সে বুঝে গালিটা দিয়েছে, নাকি না বুঝে দিয়েছে, কোন প্রেক্ষাপট থেকে দিয়েছে, নাকি অন্যের প্ররোচনায় গালিটা দিয়েছে। এভাবে যখন আমরা বিচার বিশ্লেষণ করব, তখন বিশ্বাস করেন আমাদের সম্পর্ক উন্নত হয়, আমাদের সামনের মানুষটা উন্নয়ন হয়, আমাদের সামনের মানুষের আত্মবিশ্বাস তৈরি হয়, আমাদের প্রতি আরো শ্রদ্ধা বেড়ে যায়। এই জায়গাগুলো আসলে আমরা অনেক সময় করি না, যে আমাদের সামনে কেন সে বকা দিল, কেন সে বেয়াদবি করলো, এটার উপরে আমরা আসলে স্থগিত হয়ে যাই। এটা না করে বরং বেয়াদবি করছে, আপনাকে একটা চোরেই মারছে রাস্তার মাঝখানে, কিন্তু তারপরেও আমি আপনি চিন্তা করা দরকার একজন শিক্ষক হিসেবে, যেহেতু তাদের প্রতি সহমর্মী হওয়া, আমরা একজন নেতা, আমরা আদর্শ, সেই হিসেবে আমাদের চিন্তা করা দরকার যে সে কি আসলে এটা বুঝে দিয়েছে, নাকি অন্যের কথায় প্ররোচিত হয়ে দিয়েছে, নাকি না বুঝে দিয়েছে, কোন অ্যাঙ্গেল থেকে সে কাজটা করেছে। যখন আমরা জিনিসটা বুঝবো, বুঝার পরে আমাদের তাকে বোঝানোটা সহজ হয়ে যাবে। এবং আল্লাহর হস্তে ক্ষমা করে দেওয়া, ক্ষমা গুণ পৃথিবীর সবচেয়ে বড় গুণ। আমাদের এক ওস্তাদ ছিলেন, আপনাদের একটু আগে যার কথা বললাম যে আমাদের ক্লাস নিবেন, শায়েখ আশিকুর রহমান মাদানী হাফিজউল্লাহ, সম্ভবত উনি আমাদের ক্লাসে থাকতে পারেন। আহ, ওনার কাছ থেকে আমি একটা কথা শিখেছিলাম, জি আমাদের শায়েখ ক্লাসে আছেন আলহামদুলিল্লাহ। তা শায়েখ আমাকে একটা কথা বলেছিলেন 2016 সালে। তো শায়েখ বলেছিলেন যে ক্ষমা গুণ পৃথিবীর সময় ক্ষমা করতে পারে না। ওনার সাথে আমার একটা ভুল হয়েছিল, আমি প্রচন্ড বড় একটা ভুল করেছিলাম। তো ওনার কাছে আমি ক্ষমা চেয়েছি, এবং আমার সাথে যারা ছিল তাদের ব্যাপারে আমি বলেছিলাম যে শায়েখ আপনি তো চাইলে প্রতিশোধ নিতে পারতেন। তো উনি আমাকে ঈদের আগের দিন রাত্রে একটা কথা বলেছিলেন, 1 মাস ওনার কাছে এতেকাফ করেছিলাম, বলেছিলেন যে ক্ষমা এটা সবাই করতে পারে না, আমি ক্ষমা করে দিই। তো ওই জায়গা থেকে যে ক্ষমা গুণের যে, আমি এত বড় ভুল করার পরে উনি আমাকে আগলে রেখেছেন আজও পর্যন্ত, এর ফলে কি হয়েছে, বিশ্বাস করেন আজকে পর্যন্ত আমি কোনো ছাত্রকে ক্ষমা ছাড়া রাখিনি। ছাত্ররা ভুল করবে, অনেক ভুল করবে, অনেক মানুষ ভুল করবে, কি হয়েছে, ভুল করছে, ঠিক আছে ক্ষমা। আপনি যখন ক্ষমা করে দিবেন, দিলের ভিতরে যে প্রশান্তিটুকু আসবে, পৃথিবীর আর কোথাও এই প্রশান্তি আপনি পাবেন না, যে ক্ষমা করে যে প্রশান্তি গুণটা আপনি পাবেন। এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব, ছাত্ররা ভুল করবে, অনেক কিছু করবে, ছাত্ররা আরো অনেক কিছু করবে, তাদেরকে আমরা ক্ষমা করে দিব। আমরা সিফাতে মুদারিস এই ধরনের অনেক আলোচনা আমরা করবো ইনশাল্লাহ। বাকি এখানে কিছু বিষয় ছিল, এই জন্য আমরা একটু বলে ফেললাম। আমি আশা করি আমার কথাগুলোতে আপনারা একমত হবেন ইনশাল্লাহ। উপযুক্ত ভাবে সাড়া দাও, ঠিক আছে। অ্যাক্টিভ লিসেনিং গুরুত্ব দিয়েছিলাম, ভুল বুঝাবুঝির সমস্যা সমাধানের সহায়তা, আমাদের ছাত্ররা ভুল করবে, সর্বদা তাদের পাশে থাকা, যে ছাত্ররা ভুল করবে কিন্তু কি সমস্যা হয়েছে আমার বলো, আমি সর্বোচ্চ জীবন দিয়ে হইলেও আমি তোমার সমস্যার সমাধান করব। এইভাবে কোনো ছাত্রের পাশে থাকেন, বিশ্বাস করেন আপনাকে সে যদি আপনার মনে করেন হিন্দুত্ববাদের চিন্তাগুলি, আপনাকে দেবতা হিসেবে সে দেখবে, যে আপনি বুঝি তার জীবনের সবকিছু। তো এই জায়গাতে ছাত্রদের পাশে সার্বক্ষণিক, সে ভুল করলো, মনে করেন আপনার ছাত্র জিনা করে আসছে, বিশ্বাস করেন তারপরে তাকে বলেন তুমি জিনা করছো, কোনো সমস্যা নাই, তোমার কি সমস্যা আমারে বলো, আমি দেখতেছি, তো আমি তোমার পাশে আছি। এভাবে তাকে সাপোর্ট দেন, তার পৃথিবীতে কখনো সে আর খারাপ কাজ করবে না, আমি এটুকু বিশ্বাস করি, এবং প্রত্যেকটা ছাত্র ভালো হয়ে যাবে। আল্লাহ তালা আমাদেরকে এই গুণগুলো আমাদের ভিতরে আরো বেশি বদ্ধমূল করে দেবে, শ্রদ্ধাবোধ তৈরি করে, যে আমরা যখন মনোযোগ দিয়ে শুনবো অন্যের কথা, তখন এই যার কথা আমরা শুনেছি, বা আমরাই আমাদের প্রতি তার শ্রদ্ধাবোধ বা তার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ, এই বিষয়গুলো আমাদের ভিতরে খুব বেশি কাজ করবে এবং তৈরি হবে ইনশাআল্লাহ। যে অ্যাক্টিভ লিসেনিং এর গুরুত্ব, এটার মধ্যে আরেকটা আছে, যে আমরা যখন আহ, কারো কথা বিচার বিশ্লেষণ করি, বোঝাপড়া করি, তখন এই বিচার বিশ্লেষণের উন্নতি হয়, বোঝাপড়ার উন্নতি হয়, যে আমরা এটাকে কি বলি, মুজাকারা, অথবা আত্মসমালোচনাও আমরা বলতে পারি, যে পর্যালোচনা। এক্ষেত্রে উন্নতি হয় কিভাবে, উভয় পক্ষ একে অপরকে সঠিকভাবে বুঝে, যে আমরা যখন মনোযোগ দিয়ে শুনবো, তারটা আমি সঠিকভাবে বুঝবো, আমারটা তিনি সঠিকভাবে বুঝবেন। বিশ্বাস গঠন, মনোযোগ দিয়ে শোনার ফলে আমাদের বিশ্বাস গঠন হয়, বক্তার অনুভূতি ও মতামতের প্রতি সম্মান প্রদর্শন হয়, ভুল যোগাযোগ কমানো, যে বিভ্রান্তি এবং ভুল বুঝাবুঝি এড়ানো যায় মনোযোগ দিয়ে শোনার ফলে, সম্পর্ক দৃঢ় করা, উন্মুক্ততা, আবেগীয় সংযোগ এবং সহযোগিতা বৃদ্ধি। যখন আমরা মনোযোগ দিয়ে শুনবো, তখন তার কথার প্রতি পরবর্তীতে কথা বলার জন্য, এই যে ক্লাসে আমরা বলি না যে ছাত্ররা কেউ তোমাদের কোনো প্রশ্ন আছে, তখন কিন্তু অনেক ছাত্র
না, কোনো প্রশ্ন নেই। আসলে সে আপনার পড়া বুঝছে বুঝে নেই, এটা একটা দিক হতে পারে। আরেকটা কথা হইলো পুরো ক্লাসে তার মাথা ছিল আরেক জায়গাতে, এই জন্য আপনার কথা সে মনোযোগী দিয়ে শুনতেই পারে নাই। এই জন্য সে প্রশ্ন করবে কি এটা আসলে বুঝে পেতেছে না। যদি প্রশ্ন করার পরে বলেন যে "এই তুই তো একটা ক্লাসে পড়াই ধরস নাই বেয়াদব", এই জন্য সে প্রশ্নই করে না। এই জন্য আমরা সামনে থেকে চিন্তা করবো, কেউ যদি প্রশ্ন না করে আগে জিজ্ঞেস করবো তুমি কি সবকটা বুঝেছো, মনোযোগ দিয়ে শুনেছো, এটা আগে আমরা জিজ্ঞেস করার চেষ্টা করবো। যে মনোযোগ দিয়ে শুনলে আমাদের ভিতরে একটা আবেগ তৈরি হয় এবং একে অপরের প্রতি সহযোগিতা বৃদ্ধি পায়। আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার এবং আমাদের ভিতরে এই এবার আমরা গুণগুলো কিন্তু আরো অ্যাক্টিভ বেশি। আছি। জি, আমরা কিন্তু অ্যাক্টিভ আছি। ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে অ্যাক্টিভ আছেন। এটা আসলে আপনাদের এই মানে চুপ থাকার নিদর্শনে আপনারা অ্যাক্টিভ আছেন, এটা আমি গতকাল থেকে বুঝেছি। আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে আমি সর্বোচ্চ কৃতজ্ঞ আপনাদের প্রতি। জি, ইনশাআল্লাহ, জাযাকুম। আলহামদুলিল্লাহ। এখন আসি যে আমরা আসলে মনোযোগ কার্যকর শ্রবণ দক্ষতাটা আমরা আমাদের শিক্ষকতার জায়গাটায় কর্মক্ষেত্রে আমাদের এটা কি কি উপকার হতে পারে এবং কি ধরনের ভূমিকা পালন করতে পারে। যে দেখুন, আমরা যখন শ্রবণ দক্ষতা আমরা ভালো থাকবো, আমরা তো ছাত্রদের কথা শুনি, আমাদের ঊর্ধ্বতন যারা আছে তাদের কথাও শুনি, তো এক্ষেত্রে টিম ওয়ার্ক, আমরা যখন দলবদ্ধ ভাবে কাজ করব, অনেক সময় দেখা যায় আমাদের ছাত্রদেরকে দেয় আমাদেরকে কাজ করানোর জন্য, বা আমরাও কোনো টিমের সাথে কাজ করি। তো এক্ষেত্রে টিমের সাথে ভালো বোঝাপড়া গড়ে তুলে, যে অন্যের কথা আমি শুনি, সুষ্ঠুভাবে মতামত দেওয়া। ওই যে একটু আগে আমরা বলেছিলাম মাঝখানে আমাদের চিন্তার সাথে কেন গেল না, না ভাই এটা করা যাবে না, এটা করা যাবে না, আরে কি যে কয় ওই লোকটা বেশি বুঝে। আমরা ছাত্রদের মাঝে গিয়ে বলা শুরু করি যে অমুক শিক্ষক সে সারা জীবন বেশি বুঝে গেল, আমাদের কথা শুনতেই চায় না। আমরা কিন্তু এই শব্দটা প্রায় ব্যবহার করে থাকি। আমার সাথে একমত হবে যে সে আমার কথা শুনেই না, খুব বেশি বুঝে। আসলে এই জি, জায়গাটাতে কোন দক্ষতায় ভালো হবো, ঠিক আছে আমি আমার কথা শুনেছি, আমি তার প্রতি আমি ভালো বোধ করলাম, সে আমার কথা শুনলো কিনা এটা আমরা পরবর্তীতে চিন্তা করবো। টিমের সাথে ভালো বোঝাপড়া গড়ে তোলে, লিডারশিপ, আমরা যখন নেতৃত্বের জায়গায় থাকবো তখন সহানুভূতিশীল শ্রবণ নেতার মর্যাদা বাড়ায়। যখন যখন আমরা আমাদের কথাটা শেষ শুনবো, অথবা আমাদের টিম মেম্বার যারা থাকে তারা অনেক সময় অনেক কিছু জানতে চায় না, যে ওস্তাদ আমরা এটা কিভাবে করব, ওই কাজটা কিভাবে করতে পারি। আমরা কিন্তু বিরক্ত হয়ে যাই যে এত কথা তোরা কিভাবে বলস। একবার বুঝাই দেওয়ার পরে কোন একটা সবক বুঝাই দেওয়ার ফলে পরবর্তীতে দ্বিতীয়বার প্রশ্ন করলে আমাদের মেজাজ বোঝাজ মানে মানে 64 হয়ে যায়, যে হ্যাঁ মনোযোগ দিয়ে শুনোস না, এখন আসছে জিজ্ঞেস করার জন্য। কিন্তু এই জায়গাটা যখন আমরা মনোযোগ দিয়ে শুনবো, 10 বার 20 বার 100 বার জিজ্ঞেস করছি, আমি 100 বারই শুনবো, মনোযোগ মনোযোগ দিয়ে শুনবো, পরে আমরা বুঝাই দিলে দিলাম অথবা বললাম যে ঠিক আছে পরে বুঝাই দিব। আমি যে মনোযোগ দিয়ে শুনলাম, শুধু মনোযোগ দিয়ে শোনার ফলে আপনার ছাত্ররা আমার ছাত্ররা কি পরিমাণ আমাদের প্রতি শ্রদ্ধাশীল হবে, তখন তারা বারবার তাদের সমস্যা আপনার কাছে বলতে আসবে। তখন আপনি একজন ছাত্রকে বুঝবেন। ওই যে যোগ্য ছাত্র তৈরি করা, এই জায়গাটা সবচেয়ে বেশি ভূমিকা রাখবে শ্রবণ দক্ষতা এবং যোগাযোগ দক্ষতা। এখানে যদিও কাস্টমার সার্ভিস বলেছি, কিন্তু তথাপি কাস্টমার সার্ভিসের জায়গাতে আপনার কাছ থেকে যে ব্যক্তি সেবা নিতে আসবে, আহ, আপনার কাছ থেকে যিনি আহ, সবক নিতে আসবে, বা একজন আমজনতা আপনার আপনার কাছ থেকে মাসালা জানতে আসছে, আপনার অপরজন সহকর্মী আপনার কাছ থেকে কোনো একটা বিষয় জানতে আসছে, তো এই জায়গাগুলো যখন হবে, এই জায়গাগুলোতে একে অপরের প্রতি বিশ্বাস তৈরি হয়, যে আপনি সুন্দরভাবে শুনেছেন তার কথা, উত্তর দিয়েছেন, পরবর্তীতে আরেকবার আপনার দ্বারস্থ হবে, আপনার কাছে আসবে। এই জায়গাগুলো আসলে আমাদের শ্রবণ দক্ষতা না থাকলে আমরা এই যে বারবার বলি আমাদের কাছে কেন আসে না, তার কাছে কেন যায়, যে প্রতিহিংসা কেন যায়। ভাই তার কথাটা তো মুখে ভালো করে শুনে। আমরা যদি বলি যে আজকে শায়েখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ, ওনার কথা সবাই শুনে, তার একটা কথার জন্য সবাই বসে থাকে, কেন? যে উনি সবার কথা মনোযোগ দিয়ে শুনেন, তারপরে উত্তর দেন। আমরা ওইটা করবো ইনশাল্লাহ। প্রবলেম সলভিং, সমস্যার সমাধান। তো যখন যে কেউ আমাদের কাছে সমস্যা নিয়ে আসবে, এই যে একটু আগে আমি বলেছিলাম ছাত্রদের সমস্যা, এই জায়গাগুলোতে আমরা সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ তাদের চেষ্টা করব। মনোযোগ দিয়ে শুনলে সমস্যার মূল কারণগুলো বোঝাটা সহজ হয়, ফলে সমাধানটাও সহজ হয়ে যায়। তো অনেক সময় আমরা মূল কারণ বুঝতে না পারার কারণে হলো যে আমরা তার কথাটা মনোযোগ দিয়ে শুনি নাই। চ্যালেঞ্জ, আমরা মনোযোগ দিয়ে শোনার ক্ষেত্রে চ্যালেঞ্জ কি এবং এক্ষেত্রে আমরা করণীয় কি। বিভ্রান্তি, চ্যালেঞ্জ হলো বিভ্রান্ত তৈরি হওয়া, এক্ষেত্রে বাহ্যিক শব্দ বা নিজের চিন্তার বিভ্রান্তি হইতে পূর্ব ধারণা। অধৈর্যতা, আমরা শুনতেছি একজন 2 মিনিট 3 মিনিট 5 মিনিট বলতে শুনতেছি, অধৈর্য হয়ে গেছে, বাজকে দাই কম কথা শেষ করো, এই ধরনের বলে ফেলি। তো এই জায়গাতে অধৈর্য না হয়। তবে হ্যাঁ, প্রত্যেকে যেহেতু অবশ্যই অন্যের সমস্যা আমরা বুঝি, তো এক্ষেত্রে আমরা চেষ্টা করব যখন দেখা যায় যে না এখানে অপ্রয়োজনীয় কথা হচ্ছে, তখন সিস্টেমে বলে যাও যে ঠিক আছে ভাই, আমার তো একটু ছোট কাজ ছিল, আমরা প্রয়োজনে পরবর্তীতে আবার কথা বলি। এটা বলে আমরা এই কথাগুলোকে শর্ট করে ফেলা, বা এমন একটা কথা বলো যাতে সে কষ্ট পাবে না, এমন আহ, চেষ্টা করা। আবেগ প্রবণতা, তীব্র আবেগ শ্রবণ ব্যাহত করে। আমরা আবেগ প্রবণতা এমন গেছি, আহ কি যে হয়ে গেছে ভাই, তুমি সব
এই যে তীব্র আবেগ প্রবণতা হয়ে যায়। যেমন আপনার আহ সহজে যদি বলা যায় যে বর্তমানে রাজনৈতিক যে সমস্যাগুলা, ডক্টর ইউনূসের ব্যাপারে, ইউনূস সাহেবের ব্যাপারে যদি আমরা বলি, কিছু মানুষ আছে অন্ধভক্তি। আমরা যদি আওয়ামী লীগের সময়টার কথা বলি, অন্ধভক্তি, সে যা বলছে এটাই আবেগপ্রবণ। আমার নেত্রী কইছে তো নেত্রী সব ঠিক, ফলে দেখা গেছে তার এই সে কি বলছে এটা না, নেত্রী কইছে, এটুকুই হলো সবচেয়ে বড় ব্যাপার। তো এই জায়গাগুলো চ্যালেঞ্জ তৈরি হয়, এবং এক্ষেত্রে আমরা যেটা সমাধান করতে পারি, আমরা পরিবেশ তৈরি করতে পারি, বর্তমানে মনোযোগ দিয়ে আমরা শুনতে পারি, আমরা মনোযোগ দেওয়া, ধৈর্যের চর্চা করা, আমাদের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখা। কৌশল, অ্যাক্টিভ লিসেনে আমরা কি কৌশল করতে পারি? এক্ষেত্রে আমরা চোখে চোখ রাখা, আমরা এটা আই কন্ট্যাক্ট বলি ইংলিশে। চোখে চোখ রাখা, আমরা যখন কথা বলবো তার দিকে তাকায় থাকা, ডাইনে বামে সামনে পিছনে মোবাইল টিপা, এই জায়গাগুলোতে আমরা বিরত থাকবো আজকে থেকে ইনশাল্লাহ। যিনি কথা বলবেন তার দিকে তাকায় থাকা। হয়তো আমরা চেষ্টা করবো যারা মানে যারা অনেক বেশি সম্মানী ব্যক্তি, যারা চায় যে নিচে চোখ রাখাটা ভালো, ঠিক আছে, তাদের সাথে আমরা চোখ নিচে রাখবো। এছাড়া সার্বক্ষণিক বা সর্বদা চেষ্টা রাখবো চোখে চোখ রেখে কথা বলা। এক্ষেত্রে মনোযোগ এবং আগ্রহ দেখানোটাকে বৃদ্ধি করে মাথা নাড়া এবং অঙ্গভঙ্গি করা। যেমন একটু আগে আপনাদেরকে আমি এই বিষয়ে বলেছি যে শ্রবণের ইঙ্গিতে আপনি যে পূর্ণভাবে মানে এই শুনতেছেন, এটা মাথা ডানে বামে একটু একটু নাড়ানো, উপরে নিচে করা, এভাবে নাড়ানো। কথা না কাটা, মাঝখানে আমরা একটু আগে যেটা বলেছিলাম, মাঝখানে কথা কেটে না দেওয়া, বিভ্রান্তি দূর করা, প্রতিফলন এবং পুনরুক্তি, যে সে যা বলেছে এটাকে সর্বশেষ আবার পুনরুক্তি করা। আমরা একটা ছোট ভিডিও দেখলে এটা আমরা বুঝে যাব। স্পষ্টকরণ মূলক প্রশ্ন করা, যে সব বুঝছেন, তারপরে আপনি একটা প্রশ্ন করা যায়, ভাই এই বিষয়টা কি এরকমই হয়তো আমি বুঝেছি, আপনি এরকমই বুঝিয়েছিলেন, মানে আপনি তার কাছে আপনি নিজের সম্মানটা আরো বাড়িয়ে দিলেন, যে সে পুরো কথাটা মনোযোগ দিয়ে শুনছে, এটা আবার শুনতে চাইছে, সে আবার বলবে। এই জায়গাগুলো তো আমাদের সম্মান, আত্মসম্মান, অনেক কিছু এখানে বৃদ্ধি করে। আমাদের প্রতিদিনের প্রয়োগ, আমরা প্রতিদিন আমরা কি করতে পারি? ব্যক্তিগত সম্পর্ক, আমরা সবার সাথে কথা বলি, পরিবারের সাথে কথা বলি, আত্মীয়জনের সাথে কথা বলি, বাবা মা আছে, ছাত্র আছে, আমাদের সহকর্মী, সবার সাথে আড্ডা দিই। এক্ষেত্রে আমরা করতে পারি পরিবার ও বন্ধু বান্ধবের সাথে ভালো সম্পর্ক, আমরা আমাদের কথাটাকে অ্যাপ্লাই করা, তাদের সাথে বলা যে ঠিক আছে, আমি দেখি যে আগে যা ছিল এর চেয়ে উন্নত হওয়ার জন্য কি করতে পারি। শিক্ষা, যে শ্রবণ শ্রবণক্ষম শিক্ষক ক্লাসকে আরো অন্তর্ভুক্তিমূলক করে, যে আপনি যখন ছাত্রদের কথা শুনবেন, তখন দেখবেন যে আপনার ক্লাসের মনোযোগ আরো বেড়ে যাবে। আপনি বলার পরে পরে তাদের কাছ থেকে মাঝখানে মাঝখানে এই ব্যাপারে তোমাদের কোনো কথা আছে, বা তোমরা ভুল বলো, তাদেরকে প্রশ্ন করার সুযোগ দাও, তোমরা ভুল বলো তবুও প্রশ্ন করো। স্বাস্থ্য সেবা, এটা যদিও স্বাস্থ্য সেবা আমি বলেছি, মানে সমস্যার সমাধানটা মূলত এখানে চলে আসে। রোগীর সমস্যাকে ভালোভাবে বোঝা যায়, যে এটা যে কোনো ব্যক্তি হইতে হবে, রোগী হোক, যে কোনো ধরনের ব্যক্তি হোক, ছাত্র, তাদের কথাটাকে ভালোভাবে শুনে সমস্যাগুলো আমরা চেষ্টা করতে পারি যে তাদের কথাগুলো ভালোভাবে শুনে সমাধান দেওয়ার চেষ্টা করা। চুক্তি ও আলোচনা, যখন আমরা কারোর সাথে কোনো বিষয়ে চুক্তি করতে যাব বা কথাবার্তা করতে করতে যাব, অথবা দোকানে যখন আমরা কোনো কিছু কেনাকাটা করতে যাব, তখন তার সাথে ভালোভাবে আগে কথা বলা, আগে ভালোভাবে বুঝে নেওয়া। আমরা বলছি ভাই এটা দেন, আমি বলছি 10 টাকা, ওই যে রিক্সা ভাড়ার ক্ষেত্রে এটা হয়, আমি বলছি 10 টাকা, সে মনে করছে 20 টাকা নিয়ে, ভাই মামা আমি তো 20 টাকা মনে করছিলাম, না ভাই আমি তো 10 টাকা বলছি, আপনি না শুনে উঠলেন কেন, আর আপনি না বুঝে উঠেলেনই কেন? এই জায়গাটাতে আমাদের চেষ্টা করা যেন এই জায়গাগুলোতে আমরা ওভারকাম করতে পারি, আমরা এটাকে এই সমস্যার সমাধান গুলো করতে পারি ইনশাল্লাহ। তো অ্যাক্টিভ লিসেনিং এর ক্ষেত্রে একটা বিষয় খুব গুরুত্বভাবে বহন করে, এটা হলো ইম্প্যাথি এবং সিম্প্যাথি। ইম্প্যাথি এবং সিম্প্যাথি, তো এই জায়গাটাতে কি হয়? এমপ্যাথিটা হলো সহানুভূতি, যে অন্যের অনুভূতি বোঝা এবং তা ভাগ করে নেওয়ার মানসিকতা, এমপ্যাথি ইংলিশে বলে। যে আমরা কিন্তু সচরাচর কারো দুঃখে ভারাক্রান্ত হওয়া, দুঃখিত হওয়া, একটা হলো যে আমি, সে দুঃখ পাইছে, চিন্তা করলাম আহ বেচারাটার কি কষ্ট, বা সে দুঃখ পাইছে, এটুকু শেষ। আরেকটা হলো তুমি যে কষ্টটা পেয়েছো আমি অনুভব করতে পারি। যেমন মনে করেন আহ কালেকশন, আমরা যদি আমাদের শিক্ষক জীবনে কালেকশনটাই বলি, যে কালেকশন যে ভাই কি কষ্ট, যেমন আমাদের একটু আগে এক ভাই বলছিলেন যে কালেকশন করে বেতন নেওয়া, যে আমি ওনাকে বললাম যে ভাই কালেকশন জীবনে অনেক করছে, পেজ থেকে নিয়ে রসুন পর্যন্ত সবাই কালেকশন করছে, আমি জানি এটার কি কষ্ট। আমি এই যে ওনার কথায় ওনার দুঃখে দুঃখিত হয়ে আমি কিন্তু আবার মন থেকে ওনার প্রতি সহমর্মী হয়েছি। আরেকটা হলো আমি ওনার কথাটা বলছি নাই, যে যেমন মনে করেন একজন এসে বললো যে ভাই বিদেশের কাজের যে কি কষ্ট, আল্লাহ ছাড়া কেউ জানে না, আর যে করছে সে জানে না। আমি তো ভাই বিদেশ যাই, আসলে জানি না যে কি কষ্ট। অথবা মনে করেন যে এসি রুমে বসে কাজ করা, অনেকে মনে করতে পারে যে আমরা এসি রুমে বসে কাজ করা কি যে শান্তি, কিন্তু ভাই এসি রুমে বসে কাজ করা, সারাদিন বসে থেকে কাজ করা অনেক কষ্ট। এটা যে ব্যক্তি বুঝবে না সে বলবে যে ও তাই নাকি, মানে এইটুকু শেষ।
তাহলে মন থেকে বোঝা এবং তার এই সমস্যাকে সমাধান করার চেষ্টা করা, এটা হলো এমপ্যাথি। তার কথার সাথে এমপ্যাথি হতে পারে, সিম্প্যাথি হতে পারে। সিম্প্যাথি হলো শুধুমাত্র আমরা তার কথাটা শুনবো, আর ঠিক আছে ও তাই নাকি এটুকু বলে শেষ করে দিব। আমরা চেষ্টা করবো এমপ্যাথিটাকে কাজে লাগানো, যে হ্যাঁ ভাই আমি বুঝি আপনার কি কষ্ট, এই কষ্ট আমিও জীবনে অনেক করছি। তখন আপনি যখন যার কথাটা শুনছেন, তিনি আপনার প্রতি অনেক বেশি মনোযোগী হয়ে যাবে, আরো বেশি সম্পর্ক যুক্ত হবে। কেন গুরুত্বপূর্ণ এমপ্যাথিটা? যে বক্তার সাথে আবেগীয় সংযোগ সৃষ্টি। যখন আপনি এমপ্যাথি হবেন, তখন তার কথার সাথে আপনি তাল দিতে পারলে দেখবেন অনেক বেশি এটা কার্যকরী ভূমিকা পালন করে। নিরাপদ ও আরামদায়ক পরিবেশ তৈরি করে, যে বিশ্বাস ও সম্মান গড়ে তোলে। যখন আপনি তার প্রতি শ্রদ্ধা বোধ হবেন, আপনারা এটা বাস্তব উদাহরণে অনেক কিছু দেখেছেন, যে যখন আপনি আরেকজনের প্রতি সহানুভূতি মন থেকে, তখন পরস্পর সম্মান শ্রদ্ধা বোধটা বাড়ে। কিভাবে প্রকাশ করবেন এটা? ইম্প্যাথিটা কিভাবে প্রকাশ করবো আমরা? যে আপনি হয়তো খুব হতাশ বোধ করছেন, যে সে যখন কথা বলে আমরা বুঝে, এখন একজন একটা কথা বলছে, মরে গেছে একজন, সে কাঁদতেছে, আপনি যদি যা বলেন ভাই আপনি খুব হতাশ বোধ করছেন, তখন আমাদেরকে বকার বাড়ি ছাড়া আর কিছু করবে না। কথার প্রেক্ষাপটে আপনি যে ধরনের শব্দ ব্যবহার করা যায়, সেটা সেটা করা। যে আপনার জন্য এটা কতটা কঠিন ছিল আমি কল্পনা করতে পারি, কথার প্রেক্ষাপটে এটা আপনি ব্যবহার করতে পারেন। এই বিষয়ের উপর আপনি নির্ভর করে অন্য যে কোনো শব্দ বা করতে পারেন। আপনার এই অনুভূতিকে আমি পুরোপুরি স্বাভাবিক মনে করি, বা পুরোপুরি আপনার অনুভূতির সাথে আমি একমত। যখন আপনি কারো কথাটাকে কেটে দিতে চান, আপনি দ্বিমত পোষণ করতে চান, এখানে এক্ষেত্রে একটা সহজ হলো প্রথম, যে ঠিক আছে ভাই, আপনি যা বলেছেন এটা ঠিক আছে, তবে এটার সাথে এটাও হইতে পারে, বা এমনটাও হইতে পারে, এভাবে বলা। তখন মানে ভুল বুঝাবুঝির সম্ভাবনা থাকে না। প্রতিক্রিয়াও স্পষ্ট করেন যে প্রতিক্রিয়া কি, যে যিনি কথা বলছেন তাকে এই কথা জানানো যে তার কথা আপনি ভালোভাবে বুঝতেছেন, যে আপনি তার কথা বুঝেছেন, যে কথার পরে হ্যাঁ, জি, এটার পরে আবার ওই যে পুনরাবৃত্তি একটু আগে যেটা আমরা বলেছি, এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। মৌখিক বা অমৌখিক হতে পারে, যেমন আপনি মাথা নাড়ছেন বা তার সারাংশ বলেছেন, এভাবে তার প্রতিক্রিয়া জানাতে পারেন। স্পষ্টকরণ, পূর্বে এই কথাটা বলেছে আবার তাকরার হচ্ছে, যে বারবার যে কথাগুলো বলা হচ্ছে পুনরায় প্রশ্ন করে, যদি কোনো বিভ্রান্তি থাকে তা দূর করে নেওয়া। কথোপকথনকে গভীর করা, যে তার সাথে মনোযোগ দিয়ে শুনে তার কথাটাকে আরো গভীর করে, যে তাল দিয়ে কথা কয় না, আপনার তো এটা অনেক ভালো বুঝবেন, যে বন্ধু বান্ধবের সাথে তাল দিয়ে কথা বলতেছে, হ্যাঁ। ওই বিশেষ করে যারা বিরোধিতা করে, মোতামিমের বদনাম বলে, মোতামিম সাহেবের বদনাম বলার সময়, মোতামিম সাহেব আজকে এই কাজটা করতে পারলো, এর এইটা খারাপ, ওর ওইটা খারাপ, ওর 14 গোষ্ঠী খারাপ, ওর অনেক কিছু আমরা বলি। তুই ঠিকই কইছিস, আপনি ঠিকই বলেছেন বন্ধু, আর বলিস না, এই কারবার, দোস্ত ঠিকই হয়েছে, আমার মোতামিমটা এরকম। তো এই জায়গাগুলোতে আমরা কিন্তু ওই যে অনুভূতির জায়গাগুলোতে, ইম্পেথির জায়গায়, এটা আমরা একটা উদাহরণ হতে পারে। তো এই জায়গাগুলোতে কোথাও কথোপকথনকে গভীর করা, তবে অবশ্যই আমরা সমালোচনা, বদনাম থেকে অবশ্যই বিরত থাকবো। আমরা তো যেহেতু ওলামায়ে কেরাম, আমরা জানি যে এগুলো অনেক বেশি গুণ। উদাহরণ কি, যে আপনি কি আবার ব্যাখ্যা করতে পারেন? আপনি আসলে কি বুঝাতে চাচ্ছেন? অর্থাৎ যার কথা আমি আপনি শুনছি, তাকে এই কথাটাকে বলা যায়, বা এই কথাটা যদি আরেকবার একটু বলতেন, বা আপনি কি আসলে এটা বুঝাতে চাচ্ছেন, একটু আগে আমরা আমরা যেটা বলেছিলাম। আশা করি এই জায়গাগুলো আপনাদের স্পষ্ট হয়েছে। এই কথাগুলোই, সেম কথাগুলো আমরা আগে বলেছি, এখন শুধু আমরা 1 মিনিটে আমরা বলে শেষ করে ফেলবো। যে অ্যাক্টিভ লিসেনিং এর সক্রিয় শ্রবণ, এটার উদাহরণ কি? যে এটি এমন একটি শ্রবণ পদ্ধতি যেখানে শ্রোতা পুরো মনোযোগ দিয়ে শুনে, বুঝে, প্রতিক্রিয়া দেয় এবং বক্তার বক্তব্য মনে রাখে। এই কথাগুলো আমরা একটু আগে বলেছি, আপনারা যদি একবার এটা এখান থেকে শুনে নেন তাহলে বেশি ভালো হয়। নয়তো একই কথা বারবার আমরা বলছি। আরো কিছু কাজ আছে, এটার কারণে আমরা এটা আপাতত আমরা একটু স্টপ দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? এখানে একটা বিষয় আমরা যুক্ত করতে পারি, ক্রিটিক্যাল লিসেনিং, যে বিশ্লেষণাত্মক শ্রবণ। যে এই জায়গাটা আমরা অবশ্যই খেয়াল রাখবো, যে যখন আমরা কারো কোনো কথা শুনবো, তখন বক্তব্য বিশ্লেষণ করে শোনা, কোনটা সত্য, কোনটা যুক্তি, কোনটা ভুল, তা বোঝার চেষ্টা করা। যে আমরা অনেক সময় কথা শুনে ভুল না সঠিক এটা চিন্তা না করে আমরা একরকম আমরা অনুভূতি ব্যক্ত করে দিই, আমরা ব্যক্ত করে দিই, এটা আসলে আমাদের জন্য উচিত না। এক্ষেত্রে আমরা অবশ্যই, আমরা একটু আগে যেটা বলেছিলাম, যে অবশ্যই এটা সঠিক না বেঠিক, ভালো না মন্দ ইত্যাদি বিচার বিশ্লেষণ করে পরে আমরা এটা সামনে আগানো। এবং এটার কোনো তথ্য প্রমাণ আছে কিনা, নাকি তথ্য প্রমাণ ছাড়া আমরা বিশ্বাস করলাম, এই জায়গাগুলোতে আমরা সর্বোচ্চ ফোকাস করার চেষ্টা করা। এই জায়গাগুলোতে আমরা বলেছি যে আমরা যখন আমরা শুনবো, তখন এটা নির্বাচনী শ্রবণ, প্রশংসামূলক শ্রবণ, প্রতিফলিত শ্রবণ ইত্যাদি, এটা আমরা আপনারা দেখে নিলে স্পষ্টভাবে বুঝে নেবেন। উপসংহার, যে শ্রবণ এটা শুধুমাত্র একটা সাধারণ কাজ নয়, যে এটা বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার হয়। একজন দক্ষ ব্যক্তি সময় এবং প্রয়োজন অনুযায়ী সঠিক শ্রবণ প্রক্রিয়া বেছে নেয়।
যে কখন আপনার ভালোভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে, কখন শুনতে হবে না, এই জায়গাগুলোতে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এখন আমরা অল্প সময় একটা কাজ করব, এটা হলো শর্ট এবং স্মার্ট অ্যানালাইসিস। এটা আমাদের জীবনের জন্য খুব বেশি উপকার হবে। আজকে আমি যে ফর্মটা আপনাদেরকে আমি আপনাদের ইনবক্সে একটা ফর্ম দিয়েছিলাম, আপনারা হয়তো অনেকে পেয়েছেন বা পাননি, দেখি আমি আরেকবার দিতে পারি কিনা। তো স্মার্ট এবং শর্ট অ্যানালাইসিস এটা মূলত হলো আহ, আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আমরা শর্ট, এটা 4টা শব্দের একটা আহ, সংক্ষিপ্ত আকার। যে এস তে হলো স্ট্রেংথ, আপনার শক্তি; ডাব্লিউ তে হলো ওয়েটনেস, আপনার দুর্বলতা জোর; ও তে হলো অপরচুনিটিস, আপনার সুযোগ; টি তে হলো আপনার থ্রেট হুমকি। আমি আবার বলছি, এস তে হলো আপনার শক্তি, ডাব্লিউ তে হলো আপনার দুর্বলতা, ওতে হলো আপনার সুযোগ, টি তে হলো আপনার হুমকি। অর্থাৎ আমি আপনি যে যে লক্ষ্য নির্ধারণ করেছি, এই লক্ষ্যটাকে পূরণ করার জন্য আমাদের কি কি শক্তি আছে, বা এই লক্ষ্য পূরণের ক্ষেত্রে আমাদের কি কি দুর্বলতা আছে, এই লক্ষ্য পূরণের জন্য আমাদের কি কি সুযোগ আছে, এই লক্ষ্য পূরণের ক্ষেত্রে আমাদের কি কি হুমকি আছে। এই 4টা কথা কি আমরা সকলে বুঝতে পেরেছি, বা আমি বুঝাতে পেরেছি কিনা একটু কমেন্ট করে জানাবেন। ইনবক্সে জি লিখেও জানাতে পারেন, বা আপনারা মাইক আনমিউট করে বলতে পারেন। জি, ইনশাল্লাহ বুঝেছি। আচ্ছা, এই 4টা শব্দ যদি বুঝেন, এটা আমরা প্রতি ক্লাসেই এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। এজন্য আমরা এই মুহূর্তে এটার পিছনে দৌড়াচ্ছি না। আজকে শুধুমাত্র আমরা এটুকু বুঝি যে এই 4টা শব্দ হলো আমাদের নিজেদেরকে আমরা এই আত্মসমালোচনার জন্য, যে আসলে আমি জীবনে যেমন আপনাদের যে ফোরামটা দিয়েছি এটার মধ্যে আমি একটা শব্দ লিখেছি যে আমাদের জীবনের লক্ষ্য কি। আমাদের জীবনের লক্ষ্য কি, ওখানে আমরা চিন্তা করে একটা লক্ষ্য নির্ধারণ করব। লক্ষ্য নির্ধারণ করার পরে আমরা এটাকে চিন্তা করব যে এই লক্ষ্যটা পূরণ করার জন্য, যেমন আপনি চিন্তা করলেন আমাদের জীবনের লক্ষ্য হলো দক্ষ ছাত্র গড়া, দক্ষ এবং যোগ্য ছাত্র গড়া। তাহলে এই দক্ষ এবং যোগ্য ছাত্র গড়ার জন্য আমার আপনার কি কি প্রতিবন্ধকতা আছে, আমার আপনার কি কি শক্তি আছে। শক্তির জায়গাটাতে আপনি কি কি দিতে পারেন, যে আমি দক্ষ ছাত্র করার জন্য যে আমার শক্তি কি, যে আমি এই বিষয়গুলো জানি, যে আমার বিভিন্ন ধরনের জ্ঞান আছে, একজন ছাত্র গঠন করার জন্য কি কি জিনিস প্রয়োজন এই বিষয়গুলো আমার কাছে আছে। আমি এই মানে দক্ষতাগুলো যদি আমি তাদের পিছনে ব্যয় করি, তাহলে একজন ছাত্র দক্ষ হতে পারে। দুর্বলতা কি, যে একজন ছাত্র দক্ষ হওয়ার জন্য তার পিছনে প্রচন্ড শ্রম দিতে হয়, ধৈর্য দিতে হয়, তাকে অবজারভেশন করতে হয়, তার প্রতি লেগে থাকতে হয়। তো এটা আমি আসলে পারি না, এটা আমার দুর্বলতা। এই জায়গাতে আমি অল্পতে আমি রেগে যেতে পারি, এটা আমার দুর্বলতা হইতে পারে। তো এই ধরনের বিভিন্ন যে কমতিগুলো দুর্বলতা হইতে পারে। সুযোগগুলা কি, সুযোগ হলো আমার সামনে অনেক ছাত্র আছে, আমাকে মানে এমন ছাত্র আছে, তাদেরকে আমি বললেই তারা শুনবে, এটা হলো আমার সুযোগ। সুযোগ এবং শক্তিটা এটা মোটামুটি কাছাকাছি হতে পারে। হুমকিটা কি, যে আমার সবকিছু আছে, শক্তি আছে, দুর্বলতা গুলো আছে, এটাকে আমি সমাধান করতে পারবো, সুযোগ আছে। তো হুমকি কি, এমন এক মাদ্রাসায় পড়াই, আমি যদি যোগ্য ছাত্র করতে যাই, মোতায়েম সাহেব আগামীকালকে মাদ্রাসা থেকে আমার বের করে দিবে। আমি যদি যোগ্য ছাত্র গড়ার পিছনে মনোযোগ দিই, কালকে আমার পিছনে শিক্ষকরা লেগে যাবে, কি হয়ে গেছে, যোগ্য ছাত্র গড়ে ফেলবে। ছাত্রদেরকে আলাদা আসরের পরে সময় দেয়, লেখালেখি শেখানোর জন্য, আলাদা ডাইকে নিয়ে কথা বলে এই শেখানোর জন্য। তখন কি সমালোচনা শুরু করে দিবে, যে দেখছো ছাত্রদেরকে দলাদলি করতেছে, নিজের ভাগে নিতেছে, ছাত্রগুলোকে নষ্ট করে দিতেছে। এটা হুমকি হইতে পারে। এটা তো আমাদের মাঝে অনেক হয়, তাই না? যে আমরা আলাদাভাবে কিছু ছাত্রদের উপকারার্থে করতে চাইলে বলে দলাদলি করতেছি, নিজেদের ভাগে নিয়ে নিতেছি, আমরা কান পড়া দিতেছি, এই ধরনের বিভিন্ন কিছু তৈরি হইতে পারে, এগুলো হুমকি হইতে পারে। তাহলে জি, আপনার জীবনের লক্ষ্যটা নির্ধারণের জন্য কি কি শক্তি আছে, কি কি হুমকি আছে, কি কি সুযোগ আছে, এবং কি কি দুর্বলতা আপনার আছে, এই জায়গাগুলো আমরা চিন্তা করব এবং বুঝবো। তো স্মার্টটা হলো যে এটার এস থেকে হলো যে আমরা যে কাজগুলো করব স্পেসিফিক, নির্ধারিত, যে আমাদের কাজটাকে নির্ধারণ করা, নির্দিষ্ট করা, কাজটাকে নির্দিষ্ট করা, যে লক্ষ্য নির্দিষ্ট করছে, যে আমি বাজার পর্যন্ত যাব, এটা হলো আমার নির্দিষ্ট করা। এম থেকে পরিমাপযোগ্য, মেজারেবল, যে আমি যে কাজটা করতেছি এটা মাইপে করতেছে কিনা। আমার কাছে আছে হলো 2 টাকা, আমি বাজারে গেছি মানে খুঁজতেছি 10 টাকার জিনিস কেনার জন্য, তাহলে এটা কি আদৌ যুক্তিসঙ্গত হলো কিনা, এটা পরিমাপ করা। এতে হলো আপনি যে কাজটা করবেন, প্রথমত হলো আমরা কি করলাম, নির্দিষ্ট করলাম। এম থেকে করলাম হলো মেজারেবল, আমরা এ থেকে করলাম অ্যাচিভেবল,
এ থেকে হলো অ্যাচিভেবল, অর্জনযোগ্য। যে আমরা যে লক্ষ্যটাকে নির্ধারণ করেছি, যে কাজটাকে আমরা নির্ধারণ করেছি, এই কাজটা আসলে আমরা অর্জন করতে পারবো কিনা, এই কাজটাকে আমরা আসলে অর্জন করতে পারবো কিনা, এটা নির্ধারণ করা। আর থেকে হলো আমরা যে কাজগুলো করব, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন, দেখা যায়, স্ক্রিনটা দেখা যাচ্ছে। চ্যাট জিপিটি আমরা সর্বশেষ ক্লাসে শিখবো। অবশ্যই শেষ পর্যন্ত আপনারা থাকবেন, ইনশাল্লাহ অনেক কিছু আমরা মোজাকারা করতে পারবো। আর থেকে হলো রিলেভেন্ট, প্রাসঙ্গিক। আমি একজন আলেম, কিন্তু আমি চিন্তা করলাম যে আগামীকালকে আমি ইংলিশ বই লিখে ফেলবো, তাহলে এটা আমার সাথে প্রাসঙ্গিক হলো না। আমার দক্ষতা, অভিজ্ঞতা এবং যোগ্যতা এটার সাথে আমার বিষয়টা প্রাসঙ্গিক হলো কিনা। টাইম বাউন্ড, আমরা যে কাজটা করব, এই কাজটা আসলে আমি যে সময়ের মধ্যে করতে চাচ্ছি এটার ভিতরে পূরণ করা যাবে কিনা। যে আমি একটা কাজ করতে চাচ্ছি, যেমন মনে করেন আহ আমরা চিন্তা করতেছি বিদেশ যাব। তো বিদেশ যাওয়াটা আমি চিন্তা করছি কালকের মধ্যে চলে যাব। আসলে কি কালকের মধ্যে যাওয়া সম্ভব কিনা, এটা আগে আমাদের চিন্তা করতে হবে। এই জন্য টাইম বাউন্ড, সীমাবদ্ধ, সময় সীমাবদ্ধতা, এটাকে কাজে লাগিয়ে আমাদের পুরা স্মার্ট এবং সফট, এই তিনটার সমন্বয়ে যখন আমরা কাজ করব, তখন আমরা সহজে আমাদের নিজেদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারবো। আমাদের ছাত্রদের জন্য এটা আমরা যথেষ্টভাবে উপকারী হিসেবে করে গড়ে তুলতে পারবো। আমি বলেছিলাম যে প্রতিদিনই আমরা এটা অল্প অল্প করে সামনে আগাবো, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো। এটা একদিনই আমরা যদি মানে শেষ করে দিই, তাহলে আমাদের জীবনের সাথে এটা ফিট খাবে না। এটা আমাদের ছাত্রদের জন্য খুব বেশি উপকার হবে যখন আমরা ক্লাসে এবং পার্সোনালি ছাত্র গড়ার জন্য আমরা চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আজকের আলাপ আলোচনা মোটামুটি এই পর্যন্ত ছিল। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, এর আগে আপনাদেরকে আমি একটু সময়, 5-10 মিনিট একটু বাড়িয়ে নিচ্ছি, বা অল্প সময় লাগবে, আপনাদেরকে দু একটা ভিডিও দেখাচ্ছি। গতকালকে কিন্তু আমরা বলেছিলাম ফিডব্যাক দেওয়ার জন্য গ্রুপে, হয়তো গতকাল ক্লাসটা একটু সমস্যার মধ্যে ছিল, ফলে দেখা গেছে আমরা ফিডব্যাকটা পরিপূর্ণভাবে দিতে পারিনি। তবে আজকে আশা করি কোনো সমস্যা যেহেতু আমাদের তৈরি হয়নি, প্রত্যেকে আমরা ফিডব্যাক দিব। এবং আমি প্রয়োজনে আমার আইডিটা আমি দিয়ে দিব আপনাদের গ্রুপের মধ্যে। আমার এই যে এই আইডিটা, হাফেজ খালেদ মাহমুদ নাম। প্রয়োজনে আপনারা যারা পোস্ট করবেন, পোস্টের লিঙ্কটা একটু কষ্ট করে আমার ইনবক্সে দিতে পারেন। এক্ষেত্রে আমরা আমাদের পেজের মধ্যে আপনাদের অভিমত গুলো আমরা তুলে ধরতে পারবো। এক্ষেত্রে আপনার নিজের একটা মার্কেটিং এবং আপনার ব্যক্তিত্ব তৈরি হওয়ার জন্য খুব বড় ভূমিকা রাখবে। দেখুন একটা জিনিস, বডি ল্যাঙ্গুয়েজ বলেছিলাম, আমরা কিভাবে বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করব, এই জায়গাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, দেখা যাচ্ছে? আ- আপনারা কি দেখতে পাচ্ছেন? জি। জি। সে মানে কিভাবে বসতেছে, এবং কি মানে যেটা ক্রস, এই কাজটা করা যাবে না, আর যেটা টিক দেওয়া আছে এই কাজটা করা যাবে। এটা আপনি বডি ল্যাঙ্গুয়েজ কোনো ইন্টারভিউ গেলে বা কোথায় গেলে আপনি কিভাবে করবেন, এটা বোঝাচ্ছে। আপনি প্রয়োজনে আরেকবার দেখতে পারেন। দেখুন, আরেকবার দেখুন কষ্ট করে। বর্তমানে আপনার উদাহরণগুলো এরকম যে মহিলা ছাড়া আসলে কোনো উদাহরণ পাওয়া যায় না। এটা তো ওই মহিলাদের অ্যাড, তো আমরা অবশ্যই এগুলা দেখে না এবং দেখবো না। ফলে আমরা উপযুক্ত কোনো ইসলামিক কন্টেন্টের মাধ্যমে এই ধরনের কোনো উদাহরণ খুব কমই পেয়েছি। ফলে খুব অল্প সংখ্যক উদাহরণ আমি আপনাদের মাঝে আমি পেশ করেছি আর কি। এটা আমরা দেখেছি, তাই না? জি। এখন আপনাদেরকে আমি আরেকটা দেখাচ্ছি। দেখুন, মুসাফা করলে 2-3 জন যখন আমরা একসাথে হই, তখন আসলে আমরা কিভাবে মুসাফা করি বা কিভাবে মুসাফা করব, বা ছোটদের সাথে কথা বললে আমরা কিভাবে বলতে পারি একটা সম্মান শ্রদ্ধা বোধ। এটা তো মুসাফা, এটা তাদেরটা তো শরীয়ত সম্মত না, কিন্তু একটা স্বাভাবিক ভদ্রতা। জেনারেল সেক্টর এটা খুব বেশি পছন্দ করে। আপনি জেনারেল যে কোনো ব্যক্তির সাথে কথা বলতে গেলে আপনি যখন কিভাবে করবেন, আপনাকে খুব মূল্যায়ন করবে, মনে করবে শিক্ষিত।
ভিডিওগুলো কি দেখা যাচ্ছে স্পষ্টভাবে ভাই? জি দেখা জি যাচ্ছে। আচ্ছা, এটা একটা কমিউনিকেশন, এটা একটু বড়, এটা আমরা আপাতত নিচ্ছি না। কমিউনিকেশন প্রবলেমে কি কি তৈরি হতে পারে দেখেন। মানে এখানে মূলত মানে এই ব্যক্তি যে কথাগুলো বলছে, এই কথাগুলো স্পষ্টভাবে বুঝাইতে পারতেছে না। মানে বলতেছে একটা কিন্তু সে বুঝতেছে আরেকটা। এজন্য একটা জিনিস দিতে গিয়ে দিতেছে তারা আরেকটা জিনিস, তারা মন দিয়ে দিছে কিন্তু সে মূলত এটা চায় নাই। আমরা একটু সামনে দেখি স্যার তাহলে এটা সহজ। লিংক আবার গ্রুপে দিয়ে দিলে ভালো। হ্যাঁ, এই লিঙ্ক গুলো আমি দিয়ে দিব। দেখেন তার কাছে চেয়েছে একটা, কিন্তু সে বুঝবে আর একটা। ওএস, এই ব্যক্তির কথা হলো যে ওএস শব্দ তার কাছে চাইছে, কিন্তু সে এটাকে হাউস এবং আরো বিভিন্ন শব্দ বুঝে, তাই সে বিরক্ত হবে, আনতে পারবে না। এই যে এখন সে এমন একটা জিনিস আনছে যেটা সে আসলে ওএস এটা জিজ্ঞেস করতে চায় নাই, সে এটা চায় নাই। দেখেন সে বলবে যে হাউস, বারবার বলে হাউস, সে বলছে নো ওএস। দেখুন এই যে মনে করেন যে আমরা একটু আগে পড়েছিলাম যে শব্দের প্রতিবন্ধকতা, যে শব্দ স্পষ্টভাবে বলতে না পারা। তো শব্দ স্পষ্টভাবে বলতে না পারলে এই ধরনের প্রতিবন্ধকতাগুলো তৈরি হতে পারে। আত্মবিশ্বাসের সাথে কিভাবে হাঁটবো বা আমাদের অ্যাক্টিভ লিসেনিংটা কেমন হইতে পারে, এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনি আত্মবিশ্বাস, আপনি যে হাঁটছেন এটা আত্মবিশ্বাসের সাথে হচ্ছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন দেখেন। একটা হলো ওই যে মলিন চেহারা, মলিন করে হাঁটতেছেন, মানে আপনার ভিতরে কোনো আত্মবিশ্বাস নেই। কিন্তু এই যে যখন আপনি মুখে একটু মুচকি হাসি রাখবেন, আপনার হাঁটার স্টাইলটা একটু মানে একদম সোজা থাকবে, তখন মনে হবে যে আপনি আত্মবিশ্বাস এবং নিজের প্রতি নিজের কনফিডেন্স আছে। দুইটার মধ্যে পার্থক্য আশা করি আপনারা বুঝেছেন। এখানে এই ব্যক্তিকে জিজ্ঞেস করছে যে আপনার জীবনে কোন জিনিসটাকে সবচেয়ে বেশি ভালো গুরুত্ব দেন এবং আপনি কোন জিনিসটাকে সবচেয়ে বেশি এই বিশ্বাস করেন, গ্রহণ করেন, কোন জিনিসটাকে গ্রহণ করবেন। তখন সে বলছে যে আপনি শতভাগ সঠিক না, একটা হলো আপনি শতভাগ সঠিক না, আরেকটা হলো আপনি নিজেকে বিশ্বাস করুন। আপনি নিজেকে বিশ্বাস করুন, নিজেকে যদি আপনি বিশ্বাস করতে না পারেন, তখন আসলে আমি আপনি জীবনে কিছুই করতে পারবো না। যদি নিজে মনে করে যে আমাদের জীবনে কোনো কিছু করার নেই, কিছু করতে পারবো না, তাহলে আসলে অবশ্যই কিছু করতে পারবো না। এই যে এই জন্য আমাদের প্রথম কাজ হবে আমাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস তৈরি করা। আমাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস তৈরি করা, নিজেকে বিশ্বাস করা। আমি আমার নিজেকে বিশ্বাস করবো যে হ্যাঁ, আমি পৃথিবী জয় করতে পারবো। আমার মনে আছে যখন আমি আসনা ফাউন্ডেশনে সেলস মার্কেটিং এর কোর্স করি, তখন একটা পর্যায়ে আমাদের যে এক স্যারকে আমি বলেছিলাম যে স্যার, আমার কাছে মনে হচ্ছে যে সন্ধ্যার মধ্যে আমি পৃথিবীটাকে বিক্রি করে দিতে পারবো। এটা হলো নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করা। আশা করি আপনারাও এই জায়গাগুলোতে আস্তে আস্তে, আমরা আগামী 10 দিনের মধ্যে যে ক্লাসগুলো করব, এখানে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকবে। আপনারা ক্লাসগুলো করে নিজের ভিতরে আত্মবিশ্বাস তৈরি হবে এবং সামনের দিনগুলোতে আমাদের নিজেদেরকে আরো বেশি সুন্দর করে আমরা উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। এই আমার কথা এই পর্যন্তই ছিল। আপনাদের যদি শর্ট কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন ইনশাআল্লাহ। আর যদি কারো জরুরত থাকে আপনারা যেতে পারেন, কোনো সমস্যা নেই। শুক্রিয়া। আজকের যে পড়াটা আমরা শুনেছি বা পড়েছি, এই পড়াটার মধ্যে আপনাদের কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা বা আপনাদের নিজস্ব কোনো মতামত আছে কিনা জানাতে পারেন। এটা আসলে আমি চেষ্টা করেছি এটা দেওয়ার জন্য। আমার কাছে মনে হয়েছে যে এই কমিউনিকেশনটা নিয়ে আমাদের কওমি ধারার ক্ষেত্রে কোনো কোর্সের মধ্যে আমরা সচরাচর একটু কম আলোচনা করি, আমরা চেষ্টাই করি না বললেই চলে আর কি। সেই ধারাতে আমি সর্বপ্রথম চেষ্টা করি এটাকে আনার জন্য, যাতে আমাদের সামনের কাজগুলো আরো বেশি সহজ হয়ে যায়, আমরা নিতে পারি। জি ইনশাল্লাহ। স্যার, জি বলুন। মনের ব্যথা বা মানে এগুলার মধ্যে আমরা একটু আটকানো, সেটা যদি বলি, সেক্ষেত্রে আমরা যখন বছরের শুরুতে রমাদান মাসের পরে যখন কিতাবের নিসাব বন্টন করা হয়, জি যখন যে ওস্তাদ কিতাবের যোগ্য না ওই বিষয়ে, জি বিশেষ জি করে মাকামাত, বাইজাবি,
মুসলিম শরীফ, সে পড়ানোর ওনার ওরকম ইয়ে নেই, কিন্তু উনি মোতায়েম সাহেব বা তালিমাতের সাথে ওনার ভালো সম্পর্ক, এক্ষেত্রে ওনাকে ওই কিতাব দেওয়া হয়। কিন্তু যিনি জি যোগ্য বা মোতায়েম সাহেবের ছেলে মোতায়েম সাহেবের কাছে আসা যাওয়া করে, তো ওনাদেরকে মানে ভালো কিতাব দেওয়া হয়। আর যিনি যোগ্য ওস্তাদ, তাকে দেওয়া হয় মানে নিচে, মানে তাকে উপরে উঠাইতে চায় না, কেমন জি জানি তার জি সাথে ভিন্ন মানে একটা আচরণ করে। প্রতিহিংসা প্রতিহিংসা থেকে যায়। জি, আমি যদি আপনাকে মাদ্রাসার নাম উল্লেখ করবো না, এক মাদ্রাসায় আর কি হ্যাঁ একজন হ্যাঁ, জি আলেমকে উনি মানে ইনভাইট করে আনছে যে ওস্তাদ আমার মাদ্রাসায় পড়া। তো ওনার জি ছেলে ফারেক হওয়ার পর উনি ওনাকে বের করে ওনার ছেলেকে, গত বছর দাওরা ফারেক হয়েছে, এই বছরে দাওরা হাদিসে ক্লাস দিয়ে দিয়েছে ওস্তাদের মুসলিম শরীফ। জি তো এই যে চমৎকার। একটা মানে এই বিষয়গুলো যখন আমরা দেখি তখন আমরা কি করব? এখানে আসলে যেহেতু আপনার ঊর্ধ্বতন, তার সাথে তো আপনি মারামারি করতে পারবেন না, অসৌজন্যমূলক কোনো করার সুযোগ নেই। তো এটা আসলে আমি যেটা বলি গতকালকে আমি বলেছিলাম যে আমরা আহ, আমার ফেসবুকের পোস্ট গুলা যদি আপনারা দেখেন কখনো, তখন এই বিষয়গুলো আপনাদের আরো স্পষ্ট হয়ে যাবে। এটা হলো আমাদের জাতিগত সমস্যা। আমরা আসলে আমাদের আকাবিররা যেভাবে চেয়েছেন আমরা ওইভাবে, আমাদের বর্তমান যে সমস্ত ছাত্ররা বের হচ্ছে, আমরা ফারেক হচ্ছে, আমরা আসলে ওইভাবে তাসবিয়ত থেকে বের হতে পারিনি। এটা আসলে জাতিগত সমস্যা। এ ব্যাপারে হয়তো আপনার সাথে আমি পার্সোনালি কথা বলতে পারবো। এখানে এই ব্যাপারে আলোচনা হয়তো না করলে সবচেয়ে বেশি ভালো হবে। আচ্ছা, আমাদের ক্লাসের শুধু উস্তাদের এছাড়া অন্য সত্য। জি যে আর একটা এ ব্যাপারে আমার সহজ সাজেশন হলো যে আপনি যদি সুযোগ থাকে এই ব্যাপারে প্রতিবাদ করার, আসলে সুযোগ নেই। আমার মনে হয় যে নীরবে আপনি যদি সুযোগ থাকে সিস্টেমে আপনি প্রতিবাদ করতে পারেন এককভাবে। আহ কারো সম্মান হানি না করে যদি করা যায় তাহলে আপনি প্রতিবাদ করতে পারেন। এছাড়া চুপ থাকাই ভালো। আপনার যদি ক্ষমতা থাকে প্রতিবাদের করতে পারেন, আর না হয় চুপ থাকাই ভালো। আপনি আপনার যোগ্যতা প্রদর্শন করতে পারেন, এমন জায়গাতে আপনি চলে গেলেই ভালো। আমাদের জি হুজুর একটা সমস্যা আছে, সেটা হলো আমরা আমাদের বিষয় যেটা আমরা আত্মসমালোচনা হিসেবেই বলতেছি কথাটা, সেটা হইলো যে আমি যখন একজন ওস্তাদ, আমাকে যে কিতাবটা পড়াইতে দেওয়া হয়েছে সেটার হক আদায় করার জন্যই তো আমি আল্লাহর কাছে দায়বদ্ধ। অন্য জি কোনো অবশ্যই কিতাবে কি হচ্ছে সেটার জন্য তো আমি দায়বদ্ধ না। তো এখন অবশ্যই। আমরা আত্মসমালোচনামূলক ভাবে বলতেছি কি, আমরা কি করি, আমরা শুধু চিন্তা করি যে উনি কি যোগ্য, নাকি ওর থেকে বেশি আমিও যোগ্য ছিলাম। তো এক জি সময় আমাদের মধ্যে এই ইয়েটা ছাত্রদের উপরে খুব খারাপ ভাবে একটা প্রভাব ফেলে, এবং আমরা নিজেদের পড়া, নিজেদেরকে যে ফোন নিয়ে পড়ানোর জন্য দেওয়া হয়েছে, আমাকে নাহু দেওয়া হয়েছে, আমি নাহু নিয়ে কথা বলবো, আমি আরেকজনের কিতাব নিয়ে কথা কেন বলবো? এই বিষয়টা আমাদের কওমি মাদ্রাসাগুলোতে অনেক আমাদের সতর্কতা অবলম্বন করা মনে হয় অবশ্যই জরুরি। কারণ অবশ্যই। আমি আমার কিতাবের হক আদায় করি না, আমি শুধু যে এখন আমি পড়াই শহরে মিয়াতা আমেল, আমি যে যদি বলি তোমরা না নাহাবে মিরে হুজুর এটা কিভাবে পড়িয়েছে, তোমরা উস্তাদ কি আমার নাহাবে মিরে পড়ো নাই, তাইলে একটা এটা ছাত্রদের উপর খুব প্রভাব পড়ে। এটা এটা হলো আমরা ওই যে সিফাতে মুদারিসের মধ্যে এই ব্যাপারে আমরা সবিস্তার আলোচনা করবো। আপনি যেটা বলেছেন যে ছাত্রদের সামনে অন্য শিক্ষকের বদনাম বলা বা তাকে ছোট করার চেষ্টা করা, এগুলো খুবই নিন্দনীয় কাজ। আমরা আগামীকালকের ক্লাস হবে এটা, ইনশাল্লাহ আমরা আরো সুন্দরভাবে ওখানে আমরা আলোচনা করতে পারবো। তবে আপনি যদি একটু কষ্ট করে প্রশ্নটা নোট রাখেন, তাহলে আগামীকালকে একটু স্মরণ করে দিলে এই ব্যাপারে আরো সুন্দর সহজ হবে আর কি বলাটা, ইনশাল্লাহ। তবে আমরা চেষ্টা করছি, আমরা একটা ওই মুহতামিম প্রশিক্ষণ কোর্স ব্যবস্থাপনার সর্বোচ্চ চেষ্টা করছি আমরা তাদরিবুল মুআল্লিম ইনস্টিটিউটের পক্ষ থেকে, হয়তো কমি ক্লাবের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তো ওই জায়গাগুলোতে আমাদের মুহতামিমের যে সমস্যাগুলো হতে পারে, এই জায়গাগুলো আমরা সর্বোচ্চ আলাপ আলোচনা করব এবং এটাকে মানে সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব, যেন আল্লাহ সহজ করেন। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। এই জন্য আমি আপনাদের কাছে একটা জরুরি রিকোয়েস্ট করব। আমি আমার হোয়াটসঅ্যাপে হোক অথবা আমার আইডিটা দিয়ে রাখবো আপনার গ্রুপের মধ্যে। প্রত্যেকের যে যে সমস্যাগুলো আমরা ফেস করতেছি আপনাদের জীবনের পুরো শিক্ষকতার জায়গাটা, আপনি প্রয়োজনে এর একটা নোটশিট তৈরি করে 1 পৃষ্ঠার হোক 2 পৃষ্ঠার হোক বা 5 পৃষ্ঠার হোক, আপনি যদি একটা বইও হয়ে যায় আপনি এটা লিখে যদি আমাকে দেন, এটা আমার জন্য উপকার হবে, আপনারও একটা নোট থেকে যাবে। এই নোটের মাধ্যমে আগামী প্রজন্ম উপকৃত হবে। এটা আপনাদের কাছে জোর আবেদন থাকবে, আপনারা আমাকে এটা দিতে পারেন। এটা আপনার নিজের জীবনের গল্প হতে পারে। মানে আপনার ইনবক্সে কথা বলার অনুমতি তো সবারই জি আছে। জি জি অবশ্যই 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 ইনশাল্লাহ অবশ্যই। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে ইনবক্সে ইনশাল্লাহ প্রশ্ন করব, এখানে করলাম না। জি জি অবশ্যই ইনশাল্লাহ। উস্তাদ, ওই যে ফর্মটা পূরণ করার জন্য ওটা জি যদি ফরম মেসেঞ্জারে দেওয়া হয় তাহলে এখান থেকে পূরণ করে দিলে সহজ হয়। এখান থেকে আর কি একসাথে দুইটা কাজ একসাথে করা যায় না মোবাইলে।
অসুবিধা নেই, আমি যে ফর্মটা যেটা আছে না, আপনি এটা কপি করে নিয়ে নিতে পারেন। আমি আমার আইডিটা গ্রুপে দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে চাইলে আহ, যুক্ত হয়ে যেতে পারেন। আমি ফর্মটাও গ্রুপে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আমাদের আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস বিষয়ে কোনো প্রশ্ন? আচ্ছা, যারা আছেন আমার একটা আবেদন থাকবে, যেটা আমি শুরুতে বলেছিলাম, যে আজকের যে ক্লাসটা আছে আমাদের কমি ক্লাবের যে গ্রুপটা, আপনার নিজের নাম সহ লিখে গ্রুপের মধ্যে একটু কষ্ট করে ফিডব্যাক দিবেন। প্রয়োজনে আমাকে মেনশন করে দিতে পারেন, এটা আপনাদের নিজেদের ব্যক্তিত্ব তৈরির জন্য অনেক বেশি সহায়ক হবে ইনশাল্লাহ। আমরা যারা আছে এখনো 27 জন, প্রতিজন যদি একটা করে পোস্ট করি, আপনাদের এই পোস্ট গুলা আমরা আমাদের যে কমি ক্লাবের পেজ আছে এখানে আপনাকে মেনশন করে আমরা পোস্ট গুলো করবো। এটা আপনার নিজের প্রচারের জন্য। আমরা যেই কমিউনিকেশন বলছি এটা প্র্যাকটিস, মূলত এটা আমরা আমাদের প্র্যাকটিস। আমাদের তো হোমওয়ার্ক অবশ্যই কিছু না করলে আমাদের অভিজ্ঞতাটা ওইভাবে আসবে না। আপনাদের কথার ধরনে আমি বুঝবো যে সামনে কি করতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটার জন্য অবশ্যই ইনশাল্লাহ সবাই ফিডব্যাক দিব। তো আমরা সর্বোচ্চ চেষ্টা ইনশাআল্লাহ। করবো ফিডব্যাক দেওয়ার জন্য ইনশাল্লাহ। আর কোনো ভাই আছে কোনো প্রশ্ন, নাকি আমরা শেষ করতে পারি আজকে? জি, আপনারা কষ্ট করে লম্বা সময় দেওয়ার জন্য আপনাদেরকে জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আল্লাহ তাআলা আপনাদেরকে যোগ্য এবং অভিজ্ঞ আরো বৃদ্ধি করে দিন যোগ্যতা, এবং আমলি হাইসিয়তে সর্বদিক দিয়ে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমিন। বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।